আচ্ছা, আমরা স্টার্ট করি। সো আমরা হচ্ছে গত ক্লাসে অ্যাডাপ্টার প্যাটার্ন দেখে আসছিলাম। এটা আমরা সিঙ্গেলটন প্যাটার্নের আগেই দেখে আসছি। সো সিঙ্গেলটন প্যাটার্নটা একটু শর্ট, বাট সিঙ্গেলটন প্যাটার্নে হচ্ছে আমাদের কিছু কনসেপ্টস হচ্ছে জানা লাগবে, যেগুলো আপনারা ওপি তে হচ্ছে আগে দেখে আসছেন। অ্যান্ড আপনাদের আপকামিং যে স্যাটারডে ক্লাস, এটাতে আপনারা জানেন অলরেডি হচ্ছে কুইজ একটা স্কেজুলড আছে। সো আমরা যে থার্সডে ক্লাসটা পাবো, এখানে হচ্ছে আমি আপনাদের একটা কুইজের প্যাটার্ন টাইপের কোয়েশ্চেন হচ্ছে সলভ করব। অ্যান্ড আজকে হচ্ছে জাস্ট আমি থিওরিটা দেখাবো আপনাদের সিঙ্গেলটন প্যাটার্নের। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে কোলাক থেকে একটা এক্সাম্পল ডিসকাস করব। অ্যান্ড আজকে টেস্টিংটা আমরা স্টার্ট করে দিব। সো সফটওয়্যার টেস্টিংটা হচ্ছে আমরা জাস্ট বেসিক, মানে একদম টেস্টিং কি, তারপর টেস্টিং এর মধ্যে কি কি অ্যান্ড আপনাদের টেস্টিং পড়ানোর পরে হচ্ছে আপনাদের আর জাস্ট রিফ্যাক্টরিং বাকি থাকবে। সো রিফ্যাক্টরিং পড়ানোর আগে আমি হচ্ছে আপনাদের সাথে প্রজেক্ট নিয়ে হচ্ছে কিছু কমিউনিকেশনস হচ্ছে করব। ওকে, সো স্টার্ট করি সিঙ্গেলটন প্যাটার্ন। সো সিঙ্গেলটন প্যাটার্নের একদম হচ্ছে আপনাদেরকে কোড থেকে হচ্ছে পিন পয়েন্ট করে দেখানো হয়েছে যে এই কয়েকটা জিনিস দেখলে আপনারা শিওর থাকবেন যে এটা অবজার্ভার প্যাটার্ন বা অ্যাডাপ্টার প্যাটার্ন। সিঙ্গেলটন প্যাটার্নেও অ্যাকচুয়ালি এরকম কিছু কি নোটস বা কি পয়েন্টস আছে, যেটাতে হচ্ছে আপনার বোঝা যায় যে এটা সিঙ্গেলটন প্যাটার্নই হবে। সো সিঙ্গেলটন প্যাটার্ন কি? সিঙ্গেলটন প্যাটার্ন যদি খুব সিম্পলি বলি, এটা তো আমরা হচ্ছে তিন ধরনের যে প্যাটার্ন পড়ে আসছিলাম তার মধ্যে ক্রিয়েশনাল প্যাটার্নের আন্ডারে পড়ে। তার মানে আমরা এখানে কিছু একটা ক্রিয়েট করব। সো আমরা কি ক্রিয়েট করব? আমরা হচ্ছে বেসিকলি এখানে ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট হচ্ছে আমরা ক্রিয়েট করব। অ্যান্ড এটার নাম সিঙ্গেলটন প্যাটার্ন হওয়ার রিজন হচ্ছে যে আমরা বেসিকলি এই প্যাটার্নটাতে একটাই অবজেক্ট ক্রিয়েট করি। আমি এটা একটু ডাউনলোড করে আপনাদের হচ্ছে অ্যানোটেট করেই দেখাই, তাহলে বেটার হয়। ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং যে সিঙ্গেলটনের মানে হচ্ছে বেসিকলি একটাই অবজেক্ট ক্রিয়েট হবে। আমরা যখন হচ্ছে অ্যাডাপ্টার প্যাটার্ন বা অবজার্ভার প্যাটার্ন দেখে আসছিলাম, তখন কিন্তু আমরা মাল্টিপল অবজেক্ট ক্রিয়েশন নিয়ে ডিল করে আসছি। বাট সিঙ্গেলটন প্যাটার্নের বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে একটাই অবজেক্ট ক্রিয়েট করব, অ্যান্ড এই অবজেক্টটা ইউজ করেই আমাদের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ হচ্ছে আমরা করব। সো এখানে ইনটেন্টে সেটাই বলা যে ক্লাসের হচ্ছে একটাই অবজেক্ট থাকবে বা একটা ইনস্ট্যান্স থাকবে, অ্যান্ড আমার ওই ক্লাসের আন্ডারে যতগুলা মেথডস থাকুক বা যতগুলা ভ্যারিয়েবলস থাকুক না কেন, সবাই হচ্ছে বেসিকলি এই ক্লাসের ইনস্ট্যান্স বা এই ক্লাসের অবজেক্টকেই হচ্ছে অ্যাক্সেস করবে। সো একদম রিয়েল লাইফ এক্সাম্পল যদি আপনাদেরকে দিই, যেমন আমাদের যে সিএসসি ডিপার্টমেন্ট, সো সিএসসি ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করেন, আমরা এখানে স্টুডেন্টস বা ফ্যাকাল্টিজ অনেকজন থাকলেও আমাদের চেয়ারপারসন কিন্তু একজনই। সো একজন চেয়ারপারসনের কাছে আমরা কিন্তু মাল্টিপল স্টুডেন্টস অ্যান্ড মাল্টিপল ফ্যাকাল্টি মেম্বার্স হচ্ছে যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমরা তাকেই কিন্তু অ্যাক্সেস করি। সো সিঙ্গেলটন প্যাটার্ন এক্স্যাক্টলি ওয়ার্কস ইন দ্য সেম ওয়ে, যে একজন যে চেয়ারপারসন বা একজন যে ক্লাস, তার কাছে হচ্ছে মাল্টিপল পিপল বা মাল্টিপল ক্লাসেস বা মাল্টিপল হচ্ছে আপনার যে ভ্যারিয়েবলস, তারা হচ্ছে সবাই এই অবজেক্টটাকে ইউজ করবে বা এই অবজেক্টটাকেই হচ্ছে অ্যাক্সেস করবে। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে একটা অবজেক্ট নিয়ে যখন ডিল করতেছি তখন উই আর বেসিকলি টকিং অ্যাবাউট সিঙ্গেলটন প্যাটার্ন। এন্ড এখন মাথায় আসতে পারে যে আমরা এতদিন এতগুলো অবজেক্ট ক্রিয়েশন দেখলাম অ্যাডাপ্টার প্যাটার্নে, দেন অবজার্ভার প্যাটার্নে, সো হঠাৎ করে কেন সিঙ্গেলটন প্যাটার্নে একটা অবজেক্ট ক্রিয়েশন দেখতেছি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন মাথায় আসার কথা। এন্ড সেকেন্ড হচ্ছে, আচ্ছা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম,
বাট হোয়াটস দ্য বেনিফিট অফ ডুইং দিস, মানে একটা অবজেক্ট ক্রিয়েশনে আমার লাভটা কি হচ্ছে, বা এই সিঙ্গলটন প্যাটার্নটা বাকি দুই ডিজাইন প্যাটার্ন বা বাকি যে আরো এক্সিস্টিং ডিজাইন প্যাটার্ন আছে তার থেকে কোন অ্যাসপেক্টে হচ্ছে বেটার বা কোন অ্যাসপেক্টে হচ্ছে সে একটু ডিফারেন্ট। সো ইউজুয়ালি যেটা হয় যে আপনারা যখন অ্যাডাপ্টার প্যাটার্নের গত ক্লাসে অবজেক্ট বেসড অ্যাডাপ্টার দেখছিলেন, একটা জিনিস খেয়াল করছেন যে প্রত্যেকটা ক্লাসেরই একটা একটা করে অবজেক্ট ক্রিয়েট করে হচ্ছে আমরা কাজ করতেছি। অনেক সময় কিন্তু মাল্টিপল অবজেক্ট ক্রিয়েশন আমাদের জন্য একটা প্রবলেমও হতে পারে। সো বেসিক্যালি এখানে যেমন দেখেন মোটিভেশনে লেখা আছে যে মোর দেন ওয়ান ইনস্ট্যান্স উইল রেজাল্ট ইন ইনকারেক্ট প্রোগ্রাম বিহেভিয়ার। তার মানে হচ্ছে এমন একটা সিনারিও নিয়ে ধরেন ডিল করতেছি সেখানে আমার একটা অবজেক্ট ক্রিয়েট করলেই হয়, বাট আমি হচ্ছে অন্য কোনো ডিজাইন প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, এখন বুঝতেছি না কার জন্য কি অবজেক্ট ক্রিয়েট করছি, বা ভুল অবজেক্ট ধরেন মেথড হচ্ছে আমি কল করতেছি। সাপোজ ধরেন একটা স্টুডেন্ট ক্লাস আছে আর হচ্ছে একটা টিচার ক্লাস আছে সাপোজ। সো স্টুডেন্ট ক্লাসের হচ্ছে ধরেন আমি 3টা অবজেক্ট ক্রিয়েট করছি, এন্ড টিচার ক্লাসের ধরেন আমি একটাই অবজেক্ট ক্রিয়েট করছি। এখন স্টুডেন্ট 2 আর 3 ধরেন টিচারের মানে টিচার 1 যে তার কাছে বিলং করে, বাট স্টুডেন্ট 1 বিলং করে না। এখন আমি কি করলাম যে আমি হচ্ছে স্টুডেন্ট 1 এর অবজেক্ট ধরেন টিচার 1 এর কোনো একটা মেথড কল করলাম। এটা কিন্তু ভুল, কারণ ওই স্টুডেন্ট 1 কি টিচার 1 এর আন্ডারে বিলংই করে না, করে হচ্ছে স্টুডেন্ট 2 আর 3। সো এটা জাস্ট একটা এক্সাম্পল যে এরকম ধরনের প্রবলেমেটিক সিনারিওস কিন্তু এরাই স্টাইলে করতে পারে। এরপর হচ্ছে আমাদের রিসোর্স অ্যালোকেশন নিয়ে তো আমরা অলওয়েজ বলি যে যত হচ্ছে আমার রিসোর্স অ্যালোকেশন কম লাগবে তত হচ্ছে আমার জন্য বেটার। সো আমরা যখন হচ্ছে মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট করি তখন আমাদের রিসোর্সের ওভার ইউজ হয়, কারণ এই মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট করলে এগুলা তো মেমোরিতে আমাকে স্টোর করতে হবে, কোনো না কোনো জায়গায় তো আই হ্যাভ টু স্টোরি। সো আননেসেসারি ধরেন অবজেক্ট ক্রিয়েট করে বসে আছি, তার মানে কি আমি দিন শেষে হচ্ছে মানে মেমোরি ওয়েস্ট করতেছি বা হচ্ছে আমি রিসোর্সের ওভার ইউজ করে ফেলতেছি। সো এই ক্ষেত্রেও সিঙ্গেলটন প্যাটার্ন ক্যান হেল্প আস, যেখানে জাস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করে আমরা কাজ করতে পারি। আর হচ্ছে এমন কিছু ক্লাসেস আমরা নিয়ে ডিল করতে পারি যাদের জাস্ট একটাই অবজেক্ট আসলে থাকা উচিত, মাল্টিপল অবজেক্টস থাকলে ওইটা অ্যাকচুয়ালি ভুল। যেমন ধরেন 470 কোর্স আমি নিতেছি, আপনারা সেকশন 19 এ আছেন, তার মানে সেকশন 19 এর একটাই অবজেক্ট ক্রিয়েট হবে। সো আপনাদের কোনো ধরনের বিহেভিয়ার বা কোনো ধরনের মেথড কল করলে ওই সেকশন 19 ধরেই করব। সো এখানে তো আমার মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট করার কোনো দরকারই ছিল না। সো এরকম যদি সিনারিও হয় তখন আমরা হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্নটাকে প্রেফার করি। সো ইন শর্ট হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েশন নিয়ে ডিল করতেছি, এই কারণে এটাকে ক্রিয়েশনাল প্যাটার্ন বলি। আর হচ্ছে আমরা একটা অবজেক্ট নিয়ে ডিল করব, নট মাল্টিপল অবজেক্টস নিয়ে হচ্ছে আমরা ডিল করব না। এন্ড আপনাকে যদি কেউ আস্ক করে যে কেন দরকার সিঙ্গেলটন প্যাটার্ন, তাহলে হচ্ছে আপনি বলবেন যে আমি মেমোরির ওয়েস্টেজ কমাইতে চাচ্ছি, তারপরে ডেটা ইনকনসিস্টেন্সি কমাইতে চাচ্ছি, এন্ড হচ্ছে এমন যদি কোনো সিনারিও হয় যেখানে একটা অবজেক্ট ক্রিয়েশন করলেই আমার হয়ে যাবে তখন আমরা সিঙ্গেলটন প্যাটার্ন ইউজ করি। যদি আপনাকে কোয়েশ্চেন আস্ক করে যে ওয়াই ডু উই ইউজ সিঙ্গেলটন প্যাটার্ন, বাট এতদিনে আপনারা বুঝে গেছেন যে আমরা যখন ডিজাইন প্যাটার্ন থেকে কোয়েশ্চেন সলভ করি, ইদার ইটস আ সিনারিও বেসড কোয়েশ্চেন, যে আপনার হচ্ছে সিনারিও থেকে বলতে পারে যে এটা কি সিঙ্গেলটন অবজারভার নাকি অ্যাডাপ্টার, অথবা কোড দেখে হচ্ছে আপনাকে স্টাডি করে আস্ক করতে পারে যে এই কোডটা কি সিঙ্গেলটন ফলো করতেছে নাকি অ্যাডাপ্টার ফলো করতেছে নাকি হচ্ছে আপনার অবজারভার ফলো করতেছে। সো সিঙ্গেলটন প্যাটার্ন নিয়ে হচ্ছে আপনার আরো কিছু কথাবার্তা আছে। সো এইটা আমরা এখন না ডিল করি, কারণ এই জিনিসটা হচ্ছে আমরা বেসিক্যালি কোডে যেই ডিল করব। এই যে যা আপনারা এখানে দেখতেছেন এটা আমরা হচ্ছে এখন কোডে হচ্ছে ডিল করব। সো সিঙ্গেলটন প্যাটার্নের দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে অফকোর্স আমার অবজেক্ট ক্রিয়েশন, আর হচ্ছে এই সিঙ্গেলটন প্যাটার্ন বেসিক্যালি রেগুলেট করতে হেল্প করে যে আমরা এই অবজেক্টটাকে কিভাবে ইউজ করতেছি, এন্ড হচ্ছে আপনার এই অবজেক্টের অ্যাক্সেসটাকে হচ্ছে কন্ট্রোল করে। সো এই দুইটা হচ্ছে আপনার সিঙ্গেলটন প্যাটার্নের বৈশিষ্ট্য, যেটা আপনারা মনে রাখবেন একদম সিম্পলি যদি আপনাকে ডেফিনেশন ওয়াইজ কিছু জিজ্ঞেস করে। সো এখন আমরা এই কোডটা আগে স্টাডি করি, দেন হচ্ছে আমরা এই একদম সিমিলার ধাঁচের একটা কোড দেখব। এই হেল্প সার্ভিস রিলেটেড হচ্ছে এখানে একটা কোড আছে, এই কোডটাও হচ্ছে আমরা বেসিকলি দেখব। সো আমরা আবার ওই ইসে চলে যাই। সো সিঙ্গেলটন প্যাটার্নের যে এক্সাম্পলটা দেওয়া আছে
এটার সবকিছু যে আপনাকে হচ্ছে এক্সামে ডিফাইন করা লাগবে সেটা নেসেসারি না, বাট আমি একদম লাইন বাই লাইনে ডিফাইন করব। এন্ড আপনারা এক্সামে কিভাবে অ্যান্সার করবেন যে বুঝলেন এটা সিঙ্গেলটন প্যাটার্ন, সেটাও আমি হচ্ছে আপনাদেরকে বলে দিব। সো এখানে হচ্ছে আমাদের আরো কিছু 111 এর কনসেপ্ট আসবে, যে ইনস্ট্যান্সিয়েট করা মানে কি, ইনিশিয়ালাইজ করা মানে কি, লেজি ইনস্ট্যান্স মানে কি। সো আপনারা আগের কিছু কনসেপ্ট হচ্ছে আপনাদের দেখবেন এখানে একটু রিভিউ করা লাগতেছে। সো এখানে যে কোডটা দেওয়া আছে এটা যদি একদম লাইন বাই লাইন আমি যাই। সো অবজারভার প্যাটার্নের সময় যেমন একটা অবজারভার ক্লাস ছিল, অ্যাডাপ্টার প্যাটার্নের সময় যেমন একটা অ্যাডাপ্টার ক্লাস ছিল, সিঙ্গেলটন প্যাটার্নেও আমরা একটা সিঙ্গেলটন ক্লাস নিয়ে ডিল করতেছি। সো সিঙ্গেলটন ক্লাসের মধ্যে একদম ফার্স্টে আমরা জানি এখানে কয়টা অবজেক্ট ক্রিয়েট করব, অনলি ওয়ান অবজেক্ট, এটা সবসময় মনে রাখবেন। অলসো আমি যেহেতু একবারে বলে যাচ্ছি, যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে মাঝে, অফকোর্স আমাকে ইন্টারাপ্ট করে তখনই আস্ক করবেন যে এই জিনিসটা আপনি বুঝেন নাই বা কোনো কনফিউশন আছে, কারণ সামনে কিন্তু আপনাদের কুইজ। সো এই সিঙ্গেলটন ক্লাসের মধ্যে দেখেন ফার্স্ট যে লাইনটা লেখা, সেই লাইনটা হচ্ছে ইনস্ট্যান্স নামক একটা ভ্যারিয়েবল নিছি যেটা নান দিয়ে ইনিশিয়ালাইজ করা। তার মানে এই ইনস্ট্যান্স নামক ভ্যারিয়েবলটাতে আপাতত কিছু নাই, সে হচ্ছে খালি। সো এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা নেওয়ার মোটিভটা কি, এই যে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করব, এই অবজেক্টটা তো কোনো একটা জায়গায় স্টোর করা লাগবে, রাইট? আমরা হচ্ছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলেই এই অবজেক্টটাকে হচ্ছে স্টোর করব। বাট আমাদের যে কোনো ভ্যারিয়েবল হচ্ছে আমরা ডিফাইন করি কি জিরো দিয়ে, রাইট? যে মানে আমি কোনো কাজ করার আগে কি ওইটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করি। সো আমি এখানে ইনস্ট্যান্সকে নান দিয়ে জাস্ট ইনিশিয়ালাইজ করছি, যে পরবর্তীতে যখন আমি অবজেক্টটা ক্রিয়েট করব সিঙ্গেলটন ক্লাসের, তখন সেই অবজেক্টটাকে আমি ইনস্ট্যান্স ক্লাসে হচ্ছে স্টোর করব। এখনো কিন্তু বোঝা যাচ্ছে না এটা সিঙ্গেলটন প্যাটার্ন নাকি, কারণ এখনো আমি অবজেক্টই ক্রিয়েট করিনি। সো আমি কিভাবে হচ্ছে বুঝবো যে এটা সিঙ্গেলটন প্যাটার্ন নাকি না? এরপর দেখেন কি লেখা, ডেফ নিউ ক্লাস। এতদিন আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে বারবার ইনিট, তাই না? যে কনস্ট্রাক্টর হচ্ছে নাম কি ছিল আমার, ইনিট। সো এখানে আমি কি করছি, এখানে হচ্ছে বেসিকলি আমার এই নিউ যে ক্লাসটা আছে সেটা ডিফাইন করছি। এন্ড এই পুরা জায়গায় যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার অবজেক্টটা হচ্ছে বেসিকলি ক্রিয়েট হইতেছে। সো এই যে নিউ, যে এটা হচ্ছে বেসিকলি রেসপন্সিবল আপনার অবজেক্ট ক্রিয়েশনের জন্য। সো অবজেক্টটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, অবজেক্টটা ক্রিয়েট করার আগে আমি ইফ কন্ডিশন দিয়ে একটা জিনিস চেক করতেছি, যে ক্লাস ডট ইনস্ট্যান্স ইজ নান। তার মানে হচ্ছে যে এই সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট আছে কি না সেটা আগে আমি চেক করে নিচ্ছি। যদি না থাকে, যদি নান হয়, তখনই কিন্তু অবজেক্ট ক্রিয়েট করব, রাইট? সো আমি একদম ফার্স্ট লাইনে চেক করলাম যে এই যে আমার যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটা আছে, এইটাতে কি কোনো অবজেক্ট স্টোরড আছে নাকি না। সো যদি অবজেক্ট স্টোরড না থাকে তাহলে হচ্ছে কি আমি ভিতরের কোডটাতে যাব, আদারওয়াইজ আমি ভিতরের কোডটাতে যাব না। সো আপাতত আমি দেখতেছি যে আমার কোড যে লজিক, সেই কোড লজিক অনুযায়ী হচ্ছে আমার ইনস্ট্যান্স যে ভ্যারিয়েবলটা আছে সেটাতে কোনো অবজেক্ট হচ্ছে আমার বেসিকলি এখনো আমি রাখি নাই, বা অবজেক্ট ক্রিয়েট করে আমি কোনো কিছু রাখি নাই। সো আমি জাস্ট একটা সেফটির জন্য একটা লাইন প্রিন্ট করছি, এটার কিন্তু কোনো দরকার ছিল না, এটা জাস্ট নিজের জন্য আমি হচ্ছে প্রিন্ট করছি যে ইনস্ট্যান্স ক্রিয়েটিং। তার মানে বুঝাচ্ছি যে এই যে নিউ যে ক্লাসটা আছে, এইখানে আমি বেসিকলি অবজেক্ট ক্রিয়েশনের কাজ করব। কার অবজেক্ট ক্রিয়েশনের কাজ করব? সিঙ্গেলটন ক্লাসের যে অবজেক্ট সেটা ক্রিয়েট করার কাজটা আমি করব। সো আমি এরপর কি করলাম, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটার মধ্যে আমি হচ্ছে সিঙ্গেলটন যে ক্লাসটা আছে সেই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে আমি হচ্ছে এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলে হচ্ছে বেসিকলি স্টোর করলাম। সো এইখানে এই যে সুপার সিঙ্গেলটন কমা সিএলএস ডট নিউ ক্লাস, এটার মানে হচ্ছে আমি সিঙ্গেলটন ক্লাসটা কি আমার গ্লোবাল স্কোপে এক্সিস্ট করে, সো সেই ক্লাসের অবজেক্টটা আমি কোথায় ক্রিয়েট করতেছি, এই নিউ ক্লাসের মধ্যে ক্রিয়েট করতেছি। ক্রিয়েট করে আমি তাকে কোথায় রাখবো, সেই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলটার মধ্যে রাখবো। সো আমি কি করলাম, এই পয়েন্টে হচ্ছে আমি সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম।
ক্রিয়েট করে এখন হচ্ছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আর নাম নাই, এই ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের জায়গায় হচ্ছে কি আমি রিটার্ন করতেছি, যেহেতু আমরা একটা ক্লাসে কাজ করতেছি, সো ক্লাসে তো অফকোর্স আমার একটা রিটার্ন টাইপ থাকবে। এখন আমি এই নিউ ক্লাসটা কেন নিছি, এই নিউ ক্লাসটা নিছি হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের জন্য, সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের জন্য। সো আমি কি করব, সেই ইনস্ট্যান্স যেই ভ্যারিয়েবলটা আছে যেখানে আমার অবজেক্টের রেফারেন্সটা আছে বা অবজেক্ট মেমোরিতে যে লোকেশনটাতে আছে, সেই অবজেক্টের রেফারেন্স বা মেমোরির লোকেশনটা হচ্ছে আমি রিটার্ন করে দিচ্ছি। তার মানে এই জায়গায় হচ্ছে আপনার সেই ক্লাসের ইনস্ট্যান্সটা বা ক্লাসের অবজেক্টটা হচ্ছে আমার রিটার্ন হয়ে যাচ্ছে। এখন আমরা একটা নর্মাল ক্লাস যদি দেখি, এখানে তো আমরা নিউ ক্লাস দিয়ে কাজ করছি, এখানে দেখেন আমার কিন্তু কোনো কনস্ট্রাক্টর দিয়ে আমরা কাজ করি নাই। সো আমার যদি রেগুলার কোনো ক্লাস নিয়ে কাজ করতাম, যেটা আমরা এতদিন দেখে আসছি, তখন আমরা কি করতাম, অফকোর্স আমার এই রেগুলার ক্লাসের আন্ডারে যেই হচ্ছে আপনার ভ্যারিয়েবল গুলা অ্যাক্সেস পাবো, সেগুলা কি আমরা হচ্ছে কনস্ট্রাক্টরে ডিফাইন করতাম, রাইট? সো এইটাই হচ্ছে ডিফারেন্স, যে সিঙ্গেলটন ক্লাসে আমি নিউ ক্লাসের মধ্যে হচ্ছে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, আর ইউজুয়ালি আমরা যখন অবজার্ভার প্যাটার্ন দেখছি বা হচ্ছে আমরা যখন অ্যাডাপ্টার প্যাটার্ন দেখছি, তখন কিন্তু আমরা কি এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে কাজটা করতাম। সো দিস ইজ ইয়োর ফার্স্ট সাইন টু অ্যাকচুয়ালি আইডেন্টিফাই যে আমরা হচ্ছে সিঙ্গেলটন ক্লাস নিয়ে হচ্ছে কাজ করতেছি বা সিঙ্গেলটন প্যাটার্ন নিয়ে হচ্ছে আমরা কাজ করতেছি। এখনো যদি আপনাদের মনে হয় যে না, এটা তো স্টিল বোঝা যাচ্ছে না, খালি তো সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে রাখলাম, বাট আপনি তো বলতেছেন যে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, সো একটা অবজেক্ট যে অ্যাকচুয়ালি ক্রিয়েট হচ্ছে এটা আমরা বুঝবো কিভাবে? সো এই জায়গাটায় খেয়াল করেন, ড্রাইভার কোডে দেখেন যে আমরা এখানে কি লিখছে, লেটস অ্যাজিউম দ্যাট মাল্টিপল ক্লায়েন্টস নিড দ্য সার্ভিস। ধরেন সিঙ্গেলটন একটা সার্ভিস, বা ধরেন নেটফ্লিক্সের এক্সাম্পলে আমি যদি দেই, যেহেতু এটা আপনারা মিডের আগে একটা রেলেভেন্ট এক্সাম্পল দেখে আসছেন, যে নেটফ্লিক্সের যেই হচ্ছে ক্লাসটা, এই নেটফ্লিক্সের ক্লাসের তো হচ্ছে অনেকগুলা ক্লায়েন্ট থাকে, আমিও ক্লায়েন্ট আপনারাও ক্লায়েন্ট, সো ধরেন এর হচ্ছে মাল্টিপল ক্লায়েন্টস আছে, বাট নেটফ্লিক্স তো একটাই ক্লাস, সো ওই ক্লাসের তো একটাই অবজেক্ট ক্রিয়েট হবে। এখন যদি আমি নেটফ্লিক্সের মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে তো এক এক নেটফ্লিক্সের এক এক বিহেভিয়ার থাকতে পারে, রাইট? সো সেটা তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমার যে এক্সাম্পলের নেটফ্লিক্স আর এখানে যে সিঙ্গেলটন ক্লাস, এই ক্লাসের একটাই অবজেক্ট ক্রিয়েট হবে, এন্ড যতগুলা ক্লায়েন্টই থাকুক না কেন, তারা জাস্ট এই একটা সিঙ্গেল অবজেক্টকেই অ্যাক্সেস করবে। এখানে একটু হিবিজিবি হয়ে গেছে, এটা মুছে দিই। সো এই জায়গাটায় এই যে ক্লাস ডট ইনস্ট্যান্সের মধ্যে যে অবজেক্টটা ক্রিয়েট হচ্ছে, ইটস আ সিঙ্গেল অবজেক্ট এট দ্য এন্ড অফ দ্য ডে, যে সিঙ্গেল অবজেক্টকে আমি হচ্ছে মাল্টিপল ক্লায়েন্টস হচ্ছে আপনার অ্যাক্সেস করতেছে। সো দেখেন এই জায়গায় আমি যে সিঙ্গেলটন দেখছি, সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট কিন্তু মাল্টিপল টাইমস ক্রিয়েট হচ্ছে না, দেখে যদিও মনে হয় অবজেক্ট মাল্টিপল টাইমস ক্রিয়েট হচ্ছে, বাট যদি কোডের স্ট্রাকচারের দিকে দেখেন, যে আমি ক্লাস ডট ইনস্ট্যান্স নামক ভ্যারিয়েবলে কিন্তু সিঙ্গেলটনের একটাই অবজেক্ট ক্রিয়েট করে রাখতেছি, এখানে কিন্তু সিঙ্গেলটন ক্লাসের একটাই অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, যেটাকে আমি মাল্টিপল টাইমস হচ্ছে কল করতেছি। সো এই যে সিঙ্গেলটন 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 রেখা, এইটা কিন্তু একটাই অবজেক্ট, এই একটা অবজেক্টকেই আপনার মাল্টিপল ক্লায়েন্টস হচ্ছে অ্যাক্সেস করতেছে। এখন তারপরও যদি কনফিউশন থাকে যে না, স্টিল তো মনে হচ্ছে মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট হচ্ছে, সো আপনি একদম শিওর কিভাবে হবেন যে একটাই অবজেক্ট ক্রিয়েট হচ্ছে? সো এইখানে দেখেন একটা লাইন প্রিন্ট করা হয়েছে, যে প্রিন্ট ক্লায়েন্ট 1 ইজ ক্লায়েন্ট 2 ইজ ক্লায়েন্ট 3। এটার মানে হচ্ছে ক্লায়েন্ট 1 এর যেই সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট, সেই অবজেক্টটি আবার ক্লায়েন্ট 2 ও পাচ্ছে, সেই অবজেক্টটি আবার ক্লায়েন্ট 3 ও পাচ্ছে। তার মানে আমি যদি ক্লায়েন্ট 1 ক্লায়েন্ট 2 ক্লায়েন্ট 3 কে ইকুয়াল ইকুয়াল বলি, আর একটাই যদি অবজেক্ট ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এটার রেজাল্ট আসবে ট্রু। আর নর্মাল এটা যদি অ্যাডাপ্টর প্যাটার্ন বা অবজার্ভার প্যাটার্ন হইতো, তখন যেটা হইতো যে সিঙ্গেলটন ক্লাসের মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট হইতেছে, তার মানে ক্লায়েন্ট 1 একটা অবজেক্ট ইউজ করতেছে, ক্লায়েন্ট 2 আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে ইউজ করতেছে, ক্লায়েন্ট 3 আরেকটা অবজেক্ট ইউজ করতেছে। সো এই লাইনের অ্যান্সার তখন আসতো হচ্ছে ফলস।
সো এটাই হচ্ছে আমাদের ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, যে এখানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের মধ্যে সিঙ্গেলটন ক্লাসের একটাই অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড এই সিঙ্গেল অবজেক্টকে ক্লায়েন্ট 1 একবার ইউজ করতেছে, ক্লায়েন্ট 1 একবার কল করে ইউজ করতেছে, ক্লায়েন্ট 3 একবার কল করে ইউজ করতেছে। দেখেন নেটফ্লিক্সের ক্ষেত্রে কিন্তু সেমই, যে নেটফ্লিক্স সার্ভিস যখন ইউজ করি আমরা তো দিন শেষে সবাই সেম সার্ভিসটাই ইউজ করতেছি, রাইট? বাট আপনি একজন ক্লায়েন্ট, আমি একজন ক্লায়েন্ট, আরও ধরেন থার্ড পার্সন আরেকজন ক্লায়েন্ট। সো সবাই কিন্তু একই ক্লাসকে ইউজ করতেছে বা হচ্ছে একই ক্লাসের অবজেক্টকে ইউজ করতেছে, সে কিন্তু মাল্টিপল ইনস্ট্যান্সেস ক্রিয়েট করতেছে না। সো এইভাবেই হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্নটা কাজ করে। সো এইটা তো জাস্ট ধরেন এখানে আপনার সিউডো কোডের মতো দেওয়া, আমরা যদি একদম অ্যাকচুয়াল কোড থেকে এটা স্টাডি করি, দেখেন যে অ্যাকচুয়াল কোডের মধ্যে কি হয়, সেম জিনিসটাই, দেখেন এতক্ষণ যে কোডটা বুঝাইছি ওই সেম জিনিসটাই, বাট এখন হচ্ছে আমরা জাস্ট আউটপুট গুলাকে একটু ডিবাগ করব। সো দেখেন সিঙ্গেলটন ক্লাসের মধ্যে কি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল রাখছি, এখানে ডিএইচ কে বেসিক্যালি এক্সাম্পলের জন্য দেওয়া, মানে ঢাকা মিন করতেছে যে আপনার এইটা অনেক জায়গায় আছে, সো এটা দেখে কনফিউজড হয় না, অবজারভার আর অ্যাডাপ্টারের মধ্যে অনেক জায়গায় লেখা আছে। সো সিঙ্গেলটন ক্লাসের জন্য, ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য ইনস্ট্যান্স নামক ভ্যারিয়েবল রাখছি, যেটা ইনিশিয়ালি নাম দিয়ে ইনিশিয়ালাইজ করা। দেন আমি নিউ ক্লাসের মধ্যে হচ্ছে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। সো ফার্স্টে চেক করব যে আগে কি একটা অবজেক্ট ক্রিয়েটেড আছে নাকি না। এটাও কিন্তু অনেক বড় হিন্ট। দেখেন আমরা যখন অ্যাডাপ্টার প্যাটার্ন বা অবজারভার প্যাটার্ন নিয়ে ডিল করতেছিলাম, আমরা কিন্তু আগে কোনো অবজেক্ট ক্রিয়েটেড আছে নাকি না এটা নিয়ে কিন্তু বদার ছিলাম না, থাকলে আছে এগুলো কিন্তু চেক করতেছিলাম না। বাট এখানে যেহেতু আমরা একটাই অবজেক্ট নিয়ে ডিল করব, সো আমরা কিন্তু এটার একটা ট্র্যাক রাখতেছি যে আদৌ কি একটা অবজেক্ট ক্রিয়েটেড আছে নাকি না। যদি থাকে তাহলে কিন্তু আর অবজেক্ট ক্রিয়েট করব না, যেহেতু এখানে নাই। সো এই কারণে আমরা কি অবজেক্টটা ক্রিয়েট করব। অবজেক্ট ক্রিয়েট করার আগে জাস্ট নিজেদের হচ্ছে জাস্ট বুঝার জন্য যে এই সেল ব্লকটা এক্সিকিউট হচ্ছে নাকি না, এটার জন্য আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট ক্রিয়েটিং দ্য ইনস্ট্যান্স। সো ক্রিয়েটিং দ্য ইনস্ট্যান্স, এরপর হচ্ছে এই ইনস্ট্যান্স নামক ভ্যারিয়েবলের মধ্যে আমি হচ্ছে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্টটাকে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি এই নিউ ক্লাসের মধ্যে সেই মেমোরি লোকেশন বা অবজেক্টের রেফারেন্সটাকে আমি রিটার্ন করে দিলাম। এরপর হচ্ছে আমি একটা ডামি মেথড হচ্ছে ডিফাইন করছি, উইচ ইজ গেট সার্ভিস। সো গেট সার্ভিস নামক মেথডটার কাজটা কি, গেট সার্ভিস দিয়ে অ্যাকচুয়ালি আমরা যে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট যে একবারই ক্রিয়েট হচ্ছে এটার বেসিকলি বিহেভিয়ারটাকে স্টাডি করার জন্য আমরা গেট সার্ভিস হচ্ছে মেথডটা ডিফাইন করছি, যে সিঙ্গেলটন ক্লাস থেকে কোনো একটা সার্ভিস নিয়ে হচ্ছে প্রিন্ট করে দেখাবে। সো দেখেন গেট সার্ভিসের মধ্যে কি আছে, সার্ভিস হ্যাজ বিন প্রোভাইডেড বাই দ্য সিঙ্গেল ইনস্ট্যান্স। তার মানে যেই যেই জায়গায় আমি গেট সার্ভিস মেথডটা কল করব তখন কি এই লাইনটা আমার প্রিন্ট হবে। এই গেট সার্ভিসকে আমি কাকে ইউজ করে কল করব, ডেফিনেটলি সিঙ্গেলটন ক্লাসের অবজেক্টকে ইউজ করে কল করব, কারণ এই সিঙ্গেলটন ক্লাসের আন্ডারেই তো এই মেথডটা হচ্ছে এক্সিস্ট করে। সো আমার কি অবশ্যই তার ক্লাসের অবজেক্টটা ইউজ করে আমাকে এই গেট সার্ভিস মেথডটাকে কল করা লাগবে। সো আমরা এখন টেস্ট কোডে চলে যাই, ড্রাইভার কোডে চলে যাই। সো একটু আগে বলতেছিলাম যে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট একবারই ক্রিয়েট হচ্ছে, তার মানে ক্লায়েন্ট 1 যেই অবজেক্টটাকে রেফার করতেছে, ক্লায়েন্ট 2 ও সেম অবজেক্টকে রেফার করতেছে, ক্লায়েন্ট 3 ও সেম অবজেক্টকে রেফার করতেছে। সো এইটার যে প্রপার্টিটা, এটা যে একটাই অবজেক্ট ইউজ করতেছে, এটা বুঝার উপায়টা কি, আমি যদি জাস্ট চেক করি যে তারা তিনটা কি সমান নাকি। সো দেখেন এখানে প্রিন্ট দিছি ক্লায়েন্ট 1 ইজ ক্লায়েন্ট 2 ইজ ক্লায়েন্ট 3। দেখেন যেহেতু তারা সিঙ্গেলটন ক্লাসের একটাই অবজেক্টকে ইউজ করতেছে, সো এটার রেজাল্ট কি আসলো, ট্রু। যদি এখানে আমার অ্যাডাপ্টার বা অবজারভার প্যাটার্ন হইতো তাহলে কিন্তু তারা কি ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট ক্রিয়েট করে ইউজ করতেছে, সো এটার রেজাল্টটা কি আসতো, ফলস। সো এটা হচ্ছে আমার ফার্স্ট হিন্ট, যে সিঙ্গেলটন ক্লাসে একটা অবজেক্ট ইউজ করে আমরা কাজ করতেছি। এরপর কি করব, ক্লায়েন্ট 1 ধরে আমি গেট সার্ভিস মেথডটা যদি কল করি তাহলে কি প্রিন্ট হবে, সার্ভিস হ্যাজ বিন প্রোভাইডেড বাই সিঙ্গেলটন ক্লাস। ক্লায়েন্ট 2 ধরে আমি যদি গেট সার্ভিস মেথডকে কল করি তাহলেও কি সেম রেজাল্টই আসবে, কারণ তারা তো সবাই সিঙ্গেলটন ক্লাসেই বিলং করে। ক্লায়েন্ট 3 অবজেক্ট ইউজ করে যদি গেট সার্ভিস মেথড কল করি তাইলেও কি সার্ভিস হ্যাজ বিন প্রোভাইডেড বাই দ্য সিঙ্গেলটন ইনস্ট্যান্স, এটা হচ্ছে আমার প্রিন্ট হবে। দিস ইজ জাস্ট ফর মানে সেনিটি চেক, এটা হচ্ছে আমি জাস্ট দেখলাম যে সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট ইউজ করে অ্যাকচুয়ালি যে সেম অবজেক্টটা ইউজ করে যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মেথডস গুলোকে কল করতেছি বা তারা যে সেম অবজেক্টই রেফার হচ্ছে, এই জিনিসটা জাস্ট আমি হচ্ছে মানে চেক করার জন্য বা আপনাদেরকে টেস্ট করার জন্য হচ্ছে এখানে দেখানো।
সো এটা নিয়ে কি কোনো কোয়েশ্চেন আছে আপনাদের, যে সিঙ্গেলটন প্যাটার্ন, যেটা সিঙ্গেলটন প্যাটার্নের বিহেভিয়ারটা কেমন, বা সিঙ্গেলটন প্যাটার্নটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করতেছে? এনি কোয়েশ্চেনস এখান থেকে? আচ্ছা ম্যাম, বলেন। এই কোডটাতে পাইথন কোডটাতে মিস হুম 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 এইখানে হচ্ছে যে আমরা অবজেক্ট ক্রিয়েশন যেটা মানে ইনস্ট্যান্স ইনস্ট্যান্স যখন ক্রিয়েট করতেছি তখন হুম এটা হুম হুম। আমি বাইরে থেকে কেন ক্রিয়েট করতেছি না, কেন হচ্ছে যে কনস্ট্রাক্টরের মধ্যে ক্রিয়েট করছি? আচ্ছা, এটা ফার্স্ট অফ অল কিন্তু হচ্ছে কনস্ট্রাক্টর না। সো আপনারা নিউ আর ইনিটের ডিফারেন্স জানেন? নিউ মানে হচ্ছে আপনার, আমরা এই যে নিউ ক্লাসটা যে ডিফাইন করছি, দেখেন এটা কিন্তু কনস্ট্রাক্টরের মতোই দেখতে, রাইট? বাট এটা কিন্তু ইনিট না, ডিফল্ট যে কনস্ট্রাক্টর সেটা না। এই নিউ মানে হচ্ছে আপনার অবজেক্টটাকে ক্রিয়েট করে। আর আমরা যেই হচ্ছে বেসিক্যালি ইনিট, যেই হচ্ছে কনস্ট্রাক্টরটা ইউজ করি, এই যে এখানের যে ইনিট, এটা হচ্ছে বেসিক্যালি আপনার, এই ইনিটটা হচ্ছে অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে। নাও কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে আমরা কেন হচ্ছে বেসিক্যালি এই নিউ ক্লাসের মানে নিউ যেই কনস্ট্রাক্টরটা আছে এইটার মধ্যেই কেন অবজেক্টটা ক্রিয়েট করতেছি, এটা এনশিওর করতে যে আমার যাতে সিঙ্গেলটন ক্লাসের একটাই অবজেক্ট ক্রিয়েট হয়। আমি যদি এটাকে ক্লাসের স্কোপে, এই নিউ ক্লাসের স্কোপের বাইরে যদি প্রিন্ট করতাম, তাইলে কিন্তু আমার ক্লাসের যে রিটার্ন যে রেফারেন্সটা দিচ্ছে এটা কিন্তু একটা রেফারেন্স রিটার্ন হইতো না, এটা কিন্তু তখন মাল্টিপল রেফারেন্স হচ্ছে রিটার্ন হইতো। আমি যদি ধরেন এইখানে অবজেক্টটা ক্রিয়েট না করে ক্লাসের স্কোপের বাইরে কোনো জায়গায় অবজেক্টটা ক্রিয়েট করতাম, তখন কিন্তু আমি এনশিওর করতে পারতেছি না যে সিঙ্গেলটন ক্লাসের একটাই অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। আপনি যদি আগের ডিজাইন প্যাটার্ন গুলা দেখেন, এই যে যেমন অবজারভারের ডিজাইন প্যাটার্নটা দেখেন, বা হচ্ছে আপনি যদি বেসিক্যালি অ্যাডাপ্টরের যে ডিজাইন প্যাটার্নটা আছে সেটাও যদি আপনি খেয়াল করেন, আমরা কিন্তু এই কাজটা করতেছিলাম না। আমরা ইনিটের মধ্যে জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করে রাখতেছিলাম, আমরা কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম না। বাট এইখানে ডিফারেন্সটা হচ্ছে আমরা এখানে অবজেক্টটা ক্রিয়েট করতেছি। এই জায়গায় ইনিট লেখা মানে, এই যে ধরেন এইখানে দেখেন আমরা খালি অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে রাখতেছিলাম এন্ড ক্লাসের স্কোপের বাইরে হচ্ছে তাকে অবজেক্টটা ক্রিয়েট করতেছিলাম, এই জায়গায় হচ্ছে এসে অবজেক্ট ক্রিয়েট করতেছিলাম। বাট তখন আমরা কেন ক্লাসের স্কোপের বাইরে অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছিলাম, কারণ হচ্ছে তখন যদি মাল্টিপল অবজেক্টসও ক্রিয়েট হয় আমার কিন্তু কোনো সমস্যা ছিল না। বাট এই সিঙ্গেলটনের মধ্যে আমরা এই নিউ নিয়ে আসছি হচ্ছে যাতে অবজেক্ট ক্রিয়েশনের কাজটা এখানেই ডান হয়, অ্যান্ড এখানে যাতে একটাই মেমোরি লোকেশন বা একটাই অবজেক্টের রেফারেন্স যাতে রিটার্ন হয়। সো যাতে আমরা এই সিঙ্গেল অবজেক্টের রেফারেন্স ধরেই হচ্ছে আমরা মাল্টিপল ক্লায়েন্টসকে হচ্ছে সার্ভিসটা প্রোভাইড করতে পারি, আমার যাতে বাইরে যেয়ে মাল্টিপল অবজেক্টস ক্রিয়েট না হয়। বুঝতে পারছেন? জাস্ট রেস্ট্রিক্ট করার জন্য। ওকে মিস। সো এটা এইভাবেই মনে রাখবেন যে নিউ, আমরা হচ্ছে এই কনস্ট্রাক্টরটা ইউজ করি বেসিক্যালি এখানে অবজেক্ট ক্রিয়েশনের কাজটা ডান হয়ে যায়। এন্ড আমরা যে এতদিন ইনিটের মধ্যে আমরা যখন অ্যাডাপ্টার এন্ড অবজার্ভার প্যাটার্ন নিয়ে কাজ করতেছিলাম, ইনিটে বেসিক্যালি আমরা অবজেক্ট ক্রিয়েট করি না, আমরা হচ্ছে জাস্ট ইনিশিয়ালাইজ করে বসে থাকি, অবজেক্ট ক্রিয়েশন করি আমরা ক্লাসের স্কোপের বাইরে। বাট এইখানে তো আমাকে এনশিওর করতে হবে যে একটাই যাতে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়, সো আমরা এখানেই যাতে অবজেক্ট ক্রিয়েশনের কাজটা ডান করে ফেলতে পারি। এই কারণেই এই জায়গায় সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট আমি যতবারই কল করি না কেন, সে জাস্ট একটা অবজেক্টকেই রেফার করতেছে, এই একটা অবজেক্টকেই রেফার করে। সো ক্লায়েন্ট ওয়ানও সেম অবজেক্টকে রেফার করে, ক্লায়েন্ট টু ও সেম অবজেক্টকে রেফার করে, ক্লায়েন্ট থ্রিও সেম অবজেক্টকে রেফার করে। বাট আপনাদের যদি আমি এখান থেকে একটু দেখাই, এই জায়গায় দেখেন এটা ছিল হচ্ছে আমাদের অবজারভার প্যাটার্ন। সো এই অবজারভার প্যাটার্নের মধ্যে আমি যখন ফ্যান ক্রিয়েট করতেছি, এই ফ্যান ক্লাসের এটা একটা অবজেক্ট, আবার এই ফ্যান ক্লাসের আরেকটা অবজেক্ট। সো ফ্যান আর ফ্যান টু কিন্তু ফ্যান ক্লাসের ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্টস কে হচ্ছে রেফার করতেছে। এটা রিজনটা কি, কারণ হচ্ছে আমরা যখন এই ফ্যান ক্লাসটা ডিফাইন করছিলাম এই জায়গায়, তখন কিন্তু ইনিটে জাস্ট হচ্ছে কি আমি হচ্ছে কোনো কিছু কিন্তু অবজেক্ট ক্রিয়েট করি নাই, জাস্ট ইনিশিয়ালাইজ করে বসেছিলাম। সো এইখানে আমরা তো এই জিনিসটা চাচ্ছি না, একটাই অবজেক্ট ক্রিয়েশন চাচ্ছি, এই কারণে আমি নিউর মধ্যে হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এন্ড এই নিউ নেওয়ার রিজনই হচ্ছে কারণ এটা ইউজ করি আমরা অবজেক্ট ক্রিয়েশনের জন্য, ইনিট ইউজ করি অবজেক্ট ইনিশিয়ালাইজেশনের জন্য। সো এটাই হচ্ছে আমাদের এখানের সিঙ্গেলটন প্যাটার্ন।
আমি এই ফার্স্টের কোডটা আপনাদেরকে এক্সপ্লেন করব না, বিকজ এই কোডটাতে একটু ইস্যু আছে। এটা হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্ন অ্যাকচুয়ালি ট্রুলি ফলো করে না। সো এই কারণে এই কোডটা আপনারা যখন পড়বেন কোলাব ফাইল থেকে, ডু স্কিপ দিস কোড, কারণ এটা লিটারেলি হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্নের যেই সিঙ্গেল অবজেক্ট ক্রিয়েশনের যেই লজিকটা, ওইটা অ্যাকচুয়ালি এখানে এইভাবে বোঝা যায় না। সো এইটা না দেখে আপনারা হচ্ছে দেখবেন বেসিকলি এই কোডটা। সো ওইখানে কিছু রুলস আছে আসলে ভায়োলেট হয়, মানে প্রপার্টিজ ভায়োলেট হয়। সো এটা আমি পার্সোনালি সাজেস্ট করব যে এই কোড ব্লকটা আপনারা স্কিপ করেন পড়ার সময়। আচ্ছা, সো সিঙ্গেলটন প্যাটার্ন আমাদের ডান। সো এইখানে হচ্ছে এই যে আপনাদের ইনস্ট্যান্সিয়েশন আর হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ডিফারেন্সটা বোঝানো। আমি যেই জিনিসটা বলছি সেটাই, যে নিউর মধ্যে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েশনের কাজটা করি ফর ক্রিয়েটিং আ নিউ ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস বা ফর ক্রিয়েটিং আ নিউ অবজেক্ট অফ দি ক্লাস। অ্যান্ড ইনিশিয়ালাইজেশন যেটা ইনিটের মধ্যে হয়, সেটা হচ্ছে এখানে কোনো অবজেক্ট ক্রিয়েশনের কাজ হয় না। এখানে হচ্ছে জাস্ট আমি ক্লাসের অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করে বসে থাকি। সো ইনস্ট্যান্সিয়েট যখন করি বা নিউতে যখন অবজেক্ট ক্রিয়েশন করি, অবজেক্ট ক্রিয়েশন করা মানে মেমোরির লোকেশনের দরকার আছে। এই অবজেক্টটা কোন মেমোরিতে, মানে মেমোরির কোন লোকেশনে যে বসবে এটার ইনফরমেশন আমার দরকার আছে। বাট ইনিশিয়ালাইজেশনে সেটা দরকার নাই, কারণ ইনিশিয়ালাইজেশনে তো আমি কোনো অবজেক্ট হচ্ছে ক্রিয়েট করতেছি না। সো এখানে দেখেন কোনো মেমোরি অ্যালোকেশন নিয়ে কোনো কিছু বলা নাই। সো এটা হোপফুলি আপনারা আগেও দেখছেন, বাট এইখানে সিঙ্গলটন প্যাটার্নে এই দুইটার ডিফারেন্স হচ্ছে আপনাদের জানা লাগবে। সো নামগুলো এইভাবে মুখস্থ করা লাগবে না, বলবেন যে নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েশন হয় আর আমার ইনিট দিয়ে হচ্ছে অবজেক্ট ইনিশিয়ালাইজেশন হয়, নো ক্রিয়েশন। সো এইখানে হচ্ছে আপনার লেজি ইনিশিয়ালাইজেশনের কথা বলা আছে। লেজি ইনিশিয়ালাইজেশন খুব কমপ্লিকেটেড কনসেপ্ট না। লেজি ইনিশিয়ালাইজেশনের এখানে স্ট্যাক ওভারফ্লোর একটা ডকুমেন্টেশনও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। লেজি ইনস্ট্যান্স যদি খুব সিম্পলি বলি, তার মানে হচ্ছে যখন অবজেক্টটা লাগবে তখনই ক্রিয়েট করব, এর আগে আমি ক্রিয়েট করব না। সো দেখেন এখানে এই জিনিসটাই বলা যে সিঙ্গেলটন মেক্স ইউজ অফ লেজি ইনিশিয়েশন অফ দ্য ক্লাস। ইট মিনস দ্যাট ইটস ক্রিয়েশন ইজ ডেফার্ড আনটিল ইট ইজ ফার্স্ট ইউজড। তার মানে আমার যখন অবজেক্টটা ক্রিয়েশন দরকার হবে আমি তখনই অবজেক্টটা ক্রিয়েট করব, আদারওয়াইজ আমার অবজেক্ট যখন লাগবে না তখন আমি ক্রিয়েট করার কোনো দরকারই নেই। সো এই জিনিসটা হচ্ছে আমরা বেসিক্যালি লেজি ইনস্ট্যান্স বলি। সো এখানে দেখেন যখন আমার অবজেক্টটা দরকার হয়েছে তখনই আমি কি সিঙ্গেলটনের অবজেক্টটা ক্রিয়েট করছি, এর আগে আমি কিন্তু ক্রিয়েট করার কোনো প্রয়োজনই হয়নি। সো এই যে আমি যে নিউ ক্লাসের মধ্যে যেই জিনিসটা বললাম, এখানেই বেসিক্যালি লেজি ইনস্ট্যান্সের কাজটা হচ্ছে যে যখন দরকার হয়েছে, যখন আমার দরকার হয়েছে তখন আমি অবজেক্ট ক্রিয়েট করছি, আদারওয়াইজ আমার অবজেক্ট এখানে আমি ক্রিয়েট করিনি। সো এটাই লেজি ইনস্ট্যান্সের কনসেপ্ট। সো এটা করলে আমার যেই হেল্পটা হয় যে একটাই তো অবজেক্ট ক্রিয়েট করতেছি এন্ড যখন লাগতেছে তখন ক্রিয়েট করতেছি, আদারওয়াইজ আমি বাধ্যতামূলক অবজেক্ট ক্রিয়েট করতেছি না। সো আপনারা অ্যাডাপ্টার এন্ড অবজারভারে যদি খেয়াল করেন, অ্যাডাপ্টার এন্ড অবজারভারে কিন্তু মানে অবজেক্ট দরকার হোক বা না হোক সবসময় আমরা একটা করে অবজেক্ট ক্রিয়েট করছি। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা মানে এফিশিয়েন্ট সলিউশন না, যে অবজেক্টের দরকার নাই তাও একটা করে বসে বসে অবজেক্ট ক্রিয়েট করে রাখছি। সো লেজি ইনস্ট্যান্সে যেটা করি, একটাই অবজেক্ট ক্রিয়েট করি, যখন দরকার হবে তখন ক্রিয়েট করব। এটাতে বেসিকলি আমার মেমোরি অ্যালোকেশনের সময় মানে মেমোরি ওয়েস্টেজটা কমাইতে হেল্প করে। এন্ড দেখেন সিঙ্গেলটন যখন আমরা পড়ছি শুরুতে, তখন কিন্তু এই জিনিসটাতে এমফেসিস দিছি যে ওভার ইউজ অফ রিসোর্সেস আমরা হচ্ছে কমাই। একটা অবজেক্টে ক্রিয়েট করব, যখন দরকার হবে তখন ক্রিয়েট করব, এটাতে আমার মেমোরি অ্যালোকেশন কম লাগে আর আমার রিসোর্সের ওয়েস্টেজটা কমায়। এন্ড হচ্ছে আমার কোডেরও দেখেন, আপনারা যদি অ্যাডাপ্টর আর হচ্ছে অবজারভার প্যাটার্নের কোড দেখে থাকেন, আগের ক্লাসগুলোতে তো ডিসকাস করছি, ওইটার থেকে দেখেন সিঙ্গেলটনের কোডটা কিন্তু মানে আপনার সিম্পলার কম্পেয়ার টু অবজারভার এন্ড অ্যাডাপ্টার। রিজন হচ্ছে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েশনের দরকার নাই, এই নিউর মধ্যে একবার অবজেক্ট ক্রিয়েট করে বসে আছি এন্ড দেন যতবারই আমি সিঙ্গেলটন ক্লাসের অবজেক্ট কল করি না কেন একই অবজেক্ট কল হচ্ছে। সো কোডের কিন্তু আমার সিম্পলিসিটিও একটু বেশি কম্পেয়ার টু হচ্ছে অ্যাডাপ্টার এন্ড অবজারভার। সো এই কারণেও হচ্ছে আমাদের সিঙ্গেলটন ক্লাসটা বলতে পারেন বা সিঙ্গেলটন প্যাটার্নটা হচ্ছে একটু বেটার, যেহেতু একটাই অবজেক্ট ক্রিয়েশন হচ্ছে।
সো সিঙ্গেলটন প্যাটার্ন আমাদের এতটুকুই। সো সিঙ্গেলটন প্যাটার্ন যে সব কেসে অ্যাপ্লিকেবল হবে এমন না, যদিও এখানে ডিসঅ্যাডভান্টেজ গুলা বলা নাই, বাট তারপরেও একটু বলি। সিঙ্গেলটন প্যাটার্নে যখন একটা অবজেক্টই বারবার কল হচ্ছে, তখন আবার হচ্ছে এই একটা অবজেক্টের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যায়। এখন তো জাস্ট 3টা ক্লায়েন্ট হচ্ছে আপনার ইন্টারঅ্যাক্ট করতেছে। হাজার হাজার ক্লায়েন্ট যদি একই অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, কোনো কারণে যদি এই অবজেক্ট ইনস্ট্যান্স ক্রিয়েট করতে কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু কেউই সার্ভিস পাবে না। এটা কিন্তু অনেক বিশাল বড় একটা ইস্যু, যেটা অ্যাডাপ্টার বা অবজারভারে হচ্ছিল না। কারণ তখন হচ্ছে কি, সিঙ্গেল ক্লাসে মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করে নিতেছিলাম। সো এক একজন ক্লায়েন্ট এক একটা অবজেক্টকে করতেছিল। সো কোনো কারণে যদি ধরেন ক্লায়েন্ট 3-র কেসে অবজেক্ট ক্রিয়েশনে কোনো প্রবলেম হইতো, তখন জাস্ট ক্লায়েন্ট 3 হ্যাম্পার্ড হইতো, ক্লায়েন্ট 1 আর 2 কিন্তু সেফ থাকতো। বাট এখানে যেহেতু একটাই অবজেক্ট ক্রিয়েট হয়, এন্ড ওই একই অবজেক্ট ক্রিয়েশনকে হচ্ছে আপনার ক্লায়েন্ট 1, 2, 3 হচ্ছে রেফার করতেছে, তখন কিন্তু এই এক অবজেক্ট ক্রিয়েশনের উপর অনেক ডিপেন্ডেন্সি চলে যায়। সো আপনারা যদি অন্যান্য কোনো রিসোর্সেস হচ্ছে দেখেন, ভিডিওস দেখেন বা যাই দেখেন না কেন, এই জিনিসটাতে অনেক এমফেসিস দেওয়া হয়। অ্যান্ড ইউজুয়ালি বলা হয় যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসে হচ্ছে সিঙ্গেলটন প্যাটার্নটা ইউজ না করাটাই বেটার। কারণ এই সিঙ্গেল অবজেক্টের উপর হচ্ছে আমরা এত ডিপেন্ডেন্সি রাখতে চাই না। বাট স্টিল এটা আবার কোডের কমপ্লিকেসি কমায়, এন্ড আমার যদি মেমোরি অ্যালোকেশন এগুলো যদি আমার টপ প্রায়োরিটি হয়, তখন আমার জন্য সিঙ্গেলটন প্যাটার্নটা অ্যাকচুয়ালি হচ্ছে বেটার। সো এতটুকুই সিঙ্গেলটন প্যাটার্ন। কোনো কোয়েশ্চেন এখান থেকে আপনাদের, কোয়েশ্চেন বা কনফিউশন? আচ্ছা, যদি কোয়েশ্চেন কনফিউশন না থাকে, তাহলে হচ্ছে আমি বেসিক্যালি আপনাদের টেস্টিং এ চলে যাব। এইখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যেটাতে ইনিট আর হচ্ছে আপনার নিউর মধ্যে যে ডিফারেন্স, ওই ডিফারেন্সটা হচ্ছে বেসিক্যালি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে। এটাও আপনারা হচ্ছে দেখতে পারেন যে ইনিটে হচ্ছে জাস্ট আমি ইনিশিয়ালাইজ করি, আর নিউতে হচ্ছে আমি অবজেক্টটা ক্রিয়েট করি। জাস্ট এই দুইটা ডিফারেন্স বোঝানোর জন্য হচ্ছে আপনাকে এই মাই ক্লাসটা ডিফাইন করা আছে। এন্ড এরকম স্টার দেওয়া মানে হচ্ছে আপনার যতগুলো আর্গুমেন্ট দরকার, আপনি ততগুলো আর্গুমেন্ট নিতে পারবেন। আমরা ইউজুয়ালি মেথডের মধ্যে তো আর্গস 1, 2, 3 এভাবে লিখি, বাট স্টার দেওয়া মানে হচ্ছে আপনার যতগুলা লাগবে ততগুলা হচ্ছে আপনি এখানে আর্গুমেন্টস নিতে পারবেন। তার মানে আর্গস 1, আর্গস 2, আর্গস 3 এরকম হচ্ছে অবজেক্ট ক্রিয়েশনের সময় আপনারা কল করে নিতে পারবেন। ওকে, সো আমাদের ডিজাইন প্যাটার্ন এতটুকুই। ডিজাইন প্যাটার্ন থেকে হোপফুলি কোনো কনফিউশনস আপনাদের নাই। সো আমরা হচ্ছে টেস্টিং এ চলে যাই। টেস্টিং খুবই সিম্পল। আমি আজকের ক্লাসে যা বলবো এটা একদম ধরেন যে আপনাদের কমন সেন্সের মতো জিনিসপত্রগুলা, যে কমন সেন্স যা বলে টেস্টিং রিলেটেড, আমিও আসলে সেম জিনিসগুলাই রিপিট করব। বাট স্টিল আমাদের এই জিনিসগুলা একটু আইডিয়া রাখা লাগবে, বিকজ আমরা সামনের ক্লাসগুলোতে ইউনিট টেস্টিং দেখবো, দেন হচ্ছে আমরা একটা সিএফজির গ্রাফ দেখবো, দেন হচ্ছে আমরা 6 ফ্যাক্টরস এর ম্যাথ দেখবো। সো ওগুলার জন্য আমাদের কিন্তু প্রায়র টেস্টিং কি, এটার একদম রুট যেই লজিকটা, এই রুট লজিকটা হচ্ছে আমাদের জানা লাগবে। সো টেস্টিং নিয়ে আপনাদেরকে আমি মিডের আগেও অনেক কিছু বলছি, যে টেস্টিং কেন করি, টেস্টিং হচ্ছে আমাদের কি কি হচ্ছে হেল্প করে জিনিসে। সো ওইখান থেকেও আমি একটু কিছু কনসেপ্ট হচ্ছে রিপিট করব। সো টেস্টিং কেন লাগে? সো এখানে দেখেন টেস্টিং এর জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা জানি যে টেস্টিং আমাদের লাগেই হচ্ছে কোডের যদি কোনো ইস্যু থাকে, বা ডিজাইন রিলেটেড যদি কোনো ইস্যু থাকে, বা ইউজারের রিকোয়ারমেন্টের সাথে আমার কোডের কোনো মিল যদি না থাকে, বা ডিজাইনের স্ট্রাকচারে যদি মিল না থাকে, এই জিনিসগুলো আমরা টেস্টিং এ যে হচ্ছে সলভ করি। যে বেসিক্যালি এনি কাইন্ড অফ ডিসক্রিপেন্সি ইন ইয়োর সিস্টেম বা এনি কাইন্ড অফ অ্যানোমেলি ইন ইয়োর সিস্টেম ইজ ফাউন্ড থ্রু আমাদের সফটওয়্যার টেস্টিং। আমরা যেহেতু সফটওয়্যারের পার্সপেক্টিভে পড়তেছি, সো সফটওয়্যার টেস্টিং হচ্ছে আপনি যে সফটওয়্যারটা বিল্ড করছেন, ওইটাতে যদি কোনো ইস্যুস থাকে, ওইটাতে যদি কোনো প্রবলেমস থাকে, এই জিনিসগুলা রিজলভ করার জন্য হচ্ছে আমরা টেস্টিং করি। সো এখানে আপনাকে ইন্ট্রোতে একটা খুব বেসিক এক্সাম্পল দেওয়া আছে। সো আমি এটা জাস্ট সামারাইজ করে বলি। এখানে বলছে যে আপনি একটা সফটওয়্যার বিল্ড করছেন, যেটা হচ্ছে ধরেন একটা হসপিটাল বা কোনো একটা মেডিকেল ট্রিটমেন্ট সেন্টারে ইউজ হয়। অ্যান্ড সেখানে হচ্ছে আপনার বলছে যে আপনার যে সফটওয়্যারটা ইউজ করতেছেন, এটা বেসিকলি
এক্স-রে মেশিনের ধরেন ফাংশনালিটিস গুলো হচ্ছে কন্ট্রোল করতেছে। সো আপনাকে জিজ্ঞেস করছে যে এখানে আপনি অ্যাজ আ টিম লিড কি জবটা নিবেন নাকি, বা অ্যাজ আ টেস্টার আপনি জবটা নিবেন নাকি। এন্ড দেন আপনাকে কোয়েশ্চেন করছে যে ধরেন কন্ট্রাক্টে লেখা আছে যে আপনি যে সফটওয়্যারটা বিল্ড করে দিচ্ছেন এটার জন্য তো একটা লিজ সাইন করা লাগে। সো এই লিজ সাইন করার সময় বলছে যে কোনো কারণে যদি এক্স-রে মেশিন ম্যাল ফাংশন করে পেশেন্টটা মারা যায় আপনার সফটওয়্যারের দোষের কারণে, যে এক্স-রে মেশিনে প্রবলেম ছিল আপনার সফটওয়্যার ডিটেক্ট করতে পারে নাই এন্ড হচ্ছে পেশেন্টটা মারা গেছে, সো এটার রেসপন্সিবিলিটি আপনি নিবেন কি নিবেন না, আপনি কি আপনি মার্ডার চার্জড হবেন, সো আপনি কি নিবেন কি নিবেন না। এখন আমাদের কমন সেন্স বা বেসিক লজিক বলে যে না এত বড় রিস্কি জব আমি কেন নিব, বাট এটার পাশাপাশি আমাদের একটা ক্রুশাল জিনিসও বুঝতে হবে যে আমি যদি সফটওয়্যার টেস্টিংটা না করি তখনই কিন্তু এরকম ঝামেলাটা হবে। আমি ধরেন একটা সফটওয়্যার বানায় জাস্ট দিয়ে দিলাম তাদেরকে উইদাউট এনি প্রপার টেস্টিং বা উইদাউট এনি প্রপার হচ্ছে আমাদের এরর হ্যান্ডলিং, তাহলে আমি জাস্ট দিয়ে দিলাম তাদেরকে, তাইলেই কিন্তু এই ধরনের সমস্যাটা হবে। সো টেস্টিং এর ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য আপনাদেরকে হচ্ছে এই এক্সাম্পলটা দেওয়া আছে। এরপর কিছু বেসিক জেনারেলাইজড কথাবার্তা বলা আছে যেগুলো মেমোরাইজ করার কোনো প্রয়োজন নাই, এটা আপনি জাস্ট কনসেপ্টটা বুঝবেন। যে ইউজুয়ালি অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স বলা হয় যে আপনি যদি 1000 লাইনের একটা কোড লেখেন, ধরেন কোন একটা সফটওয়্যারের জন্য আপনার 1000 লাইনের কোড লেখা লাগছে, তাহলে সেখানে অ্যাটলিস্ট আপনার ধরে নিতে হবে যে আপনি যে কোডটা লিখছেন বা আমি যে কোডটা লিখছি 30 থেকে মানে 30 থেকে 85টা এরর্স আমি করছি এই জায়গায়। এটা হচ্ছে একদম খুবই হিউম্যান একটা জিনিস যে 1000 লাইনের কোড লিখলে মানে অন অ্যাভারেজ হচ্ছে 30 to 85টা এরর্স আমি করবই। সো এখন আমি এই এররটা কমাবো কিভাবে? অফকোর্স থ্রু টেস্টিং, অফকোর্স থ্রু ডিবাগিং। সো আমরা 110 থেকে 221 যখন করে আসছি সবসময় বলা হইতো যে কোড করবেন, কোড করে আউটপুট না মিললে ডিবাগ করবেন যে হচ্ছে আপনার এটা কি লজিক্যাল এরর, এটা কি সিনট্যাক্সের এরর, নাকি এটা কোনো রান টাইমের এরর। তার মানে এই ডিবাগ করা মানে কি আপনি টেস্ট করতেছেন, আপনি কোডে চেঞ্জেস আনতেছেন বা আপনি হচ্ছে আপনার কোডের লজিক চেক করতেছেন, সিনট্যাক্স ঠিক করতেছেন, তার মানে আপনি টেস্ট করে 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 ঠিক করতেছেন, ইনপুট দিয়ে দেখতেছেন যে আউটপুটটা ঠিক আসতেছে নাকি। সো এই যে আমার টেস্টিং এর থ্রু কি লাভটা হচ্ছে যে আমি যে 1000 লাইনের কোডটা লিখছি উইদাউট টেস্টিং আই উড হ্যাভ মেড 30 to 85 এরর্স, বাট আফটার টেস্টিং বা আফটার দিস ডিবাগিং সেশন আমার হচ্ছে এখন এররটা রিডিউস হয়ে 0.5 থেকে 3টা এরর। তার মানে কোথায় 30 to 85 এরর্স আর কোথায় হচ্ছে 0.5 থেকে 3টা এরর। তার মানে টেস্টিং ও ডিবাগিং আপনাদেরকে যে ছোটবেলায় বলে আসতো যে ডিবাগ করেন কোড, নিজে নিজে বোঝার চেষ্টা করেন প্রবলেম কোথায়, টেস্ট করেন, বিভিন্ন ইউজার ইনপুট দিয়ে টেস্ট করেন। সো এই জিনিসটা বলাই হয়তো যাতে হচ্ছে এররের পার্সেন্টেজটা কমে আসে। তখন আপনাদের সফটওয়্যার টেস্টিং এর আইডিয়া ছিল না, এখন হচ্ছে আপনাদের সফটওয়্যার টেস্টিং এর একটু আইডিয়া আছে। এন্ড দেন যে লাইনটা বলা যে টেস্টিং ইজ পোস্টপন্ড অ্যাজ আ কনসিকুয়েন্স দ্য লেটার অ্যান এরর ইজ ডিসকভার্ড দ্য মোর ইট কস্ট টু ফিক্স ইট। এটার মানে হচ্ছে আমরা অনেক সময় টেস্টিংটাকে পোস্টপোন করি। আমরা হচ্ছে ধরেন বলি যে আচ্ছা ঠিক আছে যে আমি যেই মডিউলটা দিছি, ধরেন লগ ইন মডিউল ডেলিভার করছি, বাট লগ ইন মডিউলটা আমি কোনো প্রপার টেস্টিং ছাড়া ইউজারকে দিয়ে দিছি। সো এই যে আমি যে টেস্টিং ছাড়া ইউজারকে দিয়ে দিলাম এন্ড ইউজার ধরেন এটা আরো কিছু মডিউলস এর সাথে ইউজ করতেছে, পেমেন্ট মডিউলের সাথে ইউজ করতেছে বা হচ্ছে আপনার মেসেজিং মডিউলের সাথে ইউজ করতেছে, সে যে দেখলো যে লগ ইন মডিউলেই তো ঝামেলা, তার মানে কি তখন কিন্তু আপনার ফিক্স করতে অনেক প্রবলেম। ডিপ্লয় করার এই যে আপনারা কানেক্ট ইউজ করেন, দেখেন কানেক্টের কি ইস্যু, যে প্রপার টেস্টিং বাদে আপনারা যা যা ধরনের ইস্যুস গুলো অ্যাকচুয়ালি কানেক্টে ফেস করেন দিস ইজ ডিউ টু ল্যাক অফ টেস্টিং। যে সফটওয়্যারটা বানানো হয়েছে ঠিকই বাট সফটওয়্যারটা টেস্ট করা হয় নাই প্রপারলি, টেস্টিংটাকে পোস্টপোন করা হয়েছে, অ্যাজ আ কনসিকুয়েন্স কিন্তু আপনারা সাফার করতেছেন। বা এই যে এখন যে আপনারা প্রবলেম গুলা যে রিপোর্ট করতেছেন এইটার যে সলিউশনটা আসবে এটা ফিক্স করতে কিন্তু অনেক টাকা পয়সার বিষয় আছে, অনেক টাইমের বিষয় আছে। সো এটা যদি শুরুর থেকেই আপনার টেস্টিং করে যদি দিত তাহলে আপনারাও প্রবলেম ফেস করতেন না, এন্ড দিন শেষে হচ্ছে যাদেরকে আপনারা এরর গুলা বলতেছেন বা যাদেরকে ফিক্স করতে পাঠাইতেছেন তাদেরও কিন্তু কস্টিং বা টাইমিংটা কমে যেত। তার মানে টেস্টিং কি পোস্টপোন করা যাবে না। টেস্টিং হচ্ছে আমি কোড করার সাথে সাথে বা মডিউল ডিজাইন করার সাথে সাথে আমাকে হচ্ছে ফিক্স করাটা হচ্ছে নিয়ম। বা আপনারা যে স্প্রিন্টে যে কোড করেন, সো স্প্রিন্টের কোডে
যদি লগ ইন মডিউলের কাজ করেন প্রবলেম থাকে, আইডিয়াল সলিউশন হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ওইটাকে সলভ করে ফেলেন, কারণ আপনি স্প্রিন্ট 2, 3, 4 যে কি আরো অ্যাডভান্সড মডিউলের উপর কাজ করতেছেন। তার মানে আপনি যদি একদম স্প্রিন্ট 1 এর ঝামেলা নিয়ে স্প্রিন্ট 2, 3, 4 আগান, পরের দিকে কিন্তু আপনার প্রবলেমটা বেশি হবে, কারণ তখন মডিউলের ডিপেন্ডেন্সি বাড়তেছে, কোডের কমপ্লেক্সিটি বাড়তেছে। সো পরের দিকে টেস্টিং করাটা অ্যাকচুয়ালি কি আপনার জন্য টাইমেরও একটা বিষয়, এন্ড আপনাদের তো স্মল স্কেল প্রজেক্ট, টাকা পয়সার বিষয় নাই। সো এটা যদি আপনি কোনো জায়গায় ডিপ্লয় করতেন তাহলে তখন কি কস্টিং এরও একটা বিষয় থাকতো। এন্ড দেন একটা জেনারেল পার্সেন্টেজ দেওয়া আছে যে ইউজুয়ালি আমরা যেই ধরনের এরর সফটওয়্যারে করি সেখানে 60% হচ্ছে ডিজাইন এরর। তার মানে ধরেন ক্লাস ডায়াগ্রাম আপনাকে বানাইতে দিছি, ক্লাস ডায়াগ্রাম আপনি ভুলভাল করছেন, ওখানেই হচ্ছে 60% ডিজাইন এরর আপনি করে ফেলছেন। আর 40% হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এই যে ক্লাস ডায়াগ্রামটা ধরে যে আপনারা মডিউল গুলার কোড করেন, এখানে হচ্ছে আপনার 40% এরর হয়। সো 100% যদি এররের পার্সেন্টেজ হয়, তার মানে ডিজাইনিং ফেজে বা ব্লুপ্রিন্ট বানানোর ফেজে হচ্ছে 60% এররটা হয়, অ্যান্ড কোডিং এর ক্ষেত্রে বা টেস্টিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার 40% এরর হয়। এর মধ্যেও দেখেন একটা লাইন বলা আছে যে 66% অফ দি ডিজাইন এরর্স আর নট ডিসকভার্ড আনটিল দি সফটওয়্যার হ্যাজ বিকাম অপারেশনাল। তার মানে হচ্ছে এই যে আমি যে 60-40 একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দিলাম, সফটওয়্যারটা ডিপ্লয় করার পর দেখা যায় যে এই যে 60% যে ডিজাইন এরর, এর মধ্যে আবার 66% ডিজাইন এরর আমি অ্যাকচুয়ালি ডিসকভারি করি নাই। এটা হচ্ছে ইউজার এন্ড থেকে বলতেছে যে আপনি কি ডিজাইন দিয়ে সফটওয়্যার বানাইলেন, আমার রিকোয়ারমেন্টের সাথে তো এটা ম্যাচই হয় না, বা আমি ইনিশিয়ালি যেই আপনাকে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশন দিছি ওইটা ধরে তো আপনি ডিজাইন করেন নাই, এই কারণে আমার কি সফটওয়্যারের অ্যাকচুয়ালি যা চাইছি তা হচ্ছে ডেলিভার করতেছে না। সো এগুলা জাস্ট আপনারা জানার জন্য জানবেন, এখান থেকে মেমোরাইজ করার কিছু নাই। বাট বেসিক কনসেপ্টটা হচ্ছে টেস্টিং অ্যাজ সুন অ্যাজ পসিবল করা উচিত, অ্যান্ড মোস্ট অফ আওয়ার error occurs in the design phase, then in the implementation phase. সো সফটওয়্যার টেস্টিং কেন করি এটা তো অলরেডি বলেই ফেলছি, যে সফটওয়্যার কতটুকু প্রপারলি কাজ করতেছে এটা বুঝার জন্য। অ্যান্ড আমি যে ইউজুয়ালি যে স্টেক হোল্ডার হিসাবে বা আমার হচ্ছে প্রোডাক্ট ওনার হিসাবে আমি যে রিকোয়ারমেন্ট গুলো দিছি ওইটার ধরে অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার বা অ্যাজ আ প্রজেক্ট ম্যানেজার আপনি কি আমাকে ওই রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করে কি প্রজেক্টটা ডেলিভারি দিচ্ছেন নাকি না, এই জিনিসগুলো আমরা হচ্ছে টেস্টিং এ দেখি। সো টেস্টিং কারা করে? আমাদের একটা কমন মিসকনসেপশন থাকে যে টেস্টিং মনে হয় খালি কোয়ালিটি অ্যাসুরেন্স, মানে এই যে কিউএ টেস্টার যে ওয়ার্ডটা আপনারা শুনেন, বা সফটওয়্যার টেস্টার, এরাই মনে হয় খালি টেস্টিং করে, আর কেউ মনে হয় টেস্টিং করে না। বাট টেস্টিং কিন্তু মাল্টিপল ধাপে হয়। টেস্টিং অফকোর্স কিউএ টেস্টার করবে, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টার করবে বা সফটওয়্যার টেস্টার করবে। টেস্টিং কিন্তু ডেভেলপারও করে। যখন আপনি কোড করেন, আপনি তো একটা প্রবলেমেটিক কোড কোনো জায়গায় সাবমিট করেন না, আপনি কোডের মধ্যে কোনো বাগ থাকলে সেটা সলভ করেন, বা হচ্ছে কোডের কোনো হচ্ছে লজিক্যাল এরর থাকলে ওইটা কিন্তু আপনিই সলভ করেন। তার মানে ডিবাগিংও কিন্তু একটা টেস্টিং এর পার্ট। সো অ্যাজ আ ডেভেলপার আপনিও কিন্তু টেস্টিং করতেছেন। হয়তো কোয়ালিটি অ্যাসুরেন্সের টেস্টাররা যেমন এজ কেসেস গুলা দেখে যে সিস্টেমটা কিভাবে ব্রেক করা যায়, এই জিনিসগুলা দেখে, হয়তো আপনি ওগুলা দেখেন না, বাট আপনিও কিন্তু খুবই নিশ লেভেলে টেস্টিংটা করেন, যে আমি যাতে কোনো প্রবলেমেটিক মডিউল আমার কিউএ টেস্টারকে ডেলিভার না করি ফর ফার্দার টেস্টিং। এরপর হচ্ছে প্রজেক্ট লিড আর ম্যানেজারও কিছু টেস্টিং করে, কারণ দিন শেষে স্টেক হোল্ডারের কাছে কিন্তু বা প্রোডাক্ট ওনারের কাছে কিন্তু প্রজেক্টের যে লিড থাকে বা ম্যানেজার থাকে সেই ডেলিভারি দেয়, তার মানে কিন্তু পুরো রেসপন্সিবিলিটি তার। সো তারও একটা টেস্টিং করতে হয় পুরো সিস্টেমটার উপর। সে ডেলিভারিটা দেওয়ার আগে সে নিজেও একটা টেস্টিং করে। আফটার দ্য সফটওয়্যার টেস্টার অ্যান্ড ডেভেলপার ডাজ দ্য টেস্টিং, সে একটা ফাইনাল টেস্টিং করে সিস্টেমটার উপর। এন্ড দেন হচ্ছে এন্ড ইউজার, আমি আর আপনি। সো এন্ড ইউজার হচ্ছে যারা বেসিকলি সফটওয়্যারটা ডেভেলপ, মানে আপনার ডেভেলপড অ্যান্ড টেস্টেড অ্যান্ড ডিপ্লয় করার পরে যে আমরা বেটা টেস্টিং করি না, কিছু অ্যাপ হচ্ছে আপনার লঞ্চ হয় এন্ড দেন বলে আমাদের 100টা বেটা টেস্টার লাগবে বা 200টা বেটা টেস্টার লাগবে। এটা হচ্ছে বেসিকলি এন্ড ইউজাররা করে, যাদের ভিতরের সিস্টেম নিয়ে কোনো আইডিয়াই নাই। সে হচ্ছে জাস্ট দেখে যে আচ্ছা ইমেইল আর পাসওয়ার্ড দিলে ঠিক মতো লগ ইন হইতেছে, পাসওয়ার্ডের কম্বিনেশন বাদে যাতে পাসওয়ার্ড আমার ক্রিয়েট করতে না দেয়, যে একটা ক্যাপিটাল লেটার রাখাই লাগবে এই কন্ডিশন বাদে যাতে আমাকে না দেয়। তারপর ভিতরে যে আমি দেখবো যে পেমেন্টটা কাজ করে নাকি, মেসেজটা কাজ করে নাকি, মানে একদম ঠিক সারফেস লেভেলের যে টেস্টিংটা হয়, যে পুরা সিস্টেমটা ডেলিভার করার পর অ্যাকচুয়ালি কাজ করতেছে নাকি, বা
আমি ধরেন যে রিকোয়ারমেন্ট গুলো দিছিলাম ওগুলাকে আমার সিস্টেমে আছে নাকি না। সো এটা হচ্ছে এন্ড ইউজার করে, যে বেসিক্যালি ইউআই এন্ড থেকে হচ্ছে টেস্টিং গুলা করে, কিন্তু টেস্টার ডেভেলপার এরা কিন্তু ভিতরের ব্যাকএন্ডের কোড গুলাও কিন্তু চেক করে দেখে টেস্টিং এর সময়। সো এরপর হচ্ছে এরর, ফল্ট আর হচ্ছে আপনার ফেইলর, এই জিনিসটা নিয়ে হচ্ছে কিছু কথা বলা আছে। সো এরর, ফল্ট আর ফেইলর যদি আমি খুব সিম্পলি বলি, এরর হচ্ছে বেসিক্যালি এখানে বলা আছে যে এরর ইজ আ হিউম্যান অ্যাক্টিভিটি রেজাল্টিং ইন সফটওয়্যার কন্টেনিং আ ফল্ট। এটা খুব সিম্পলি বললে, ধরেন আমি বা আপনি প্রোগ্রামার, আমি বা আপনি যদি রং কোড লিখি, মানে ধরেন লজিক্যাল এরর ওয়ালা কোড লিখি বা সিনট্যাকটিক্যাল এরর ওয়ালা কোড লিখি, এটাই হচ্ছে বেসিক্যালি এরর। যে আমার আপনার কারণে, মানে যারা ডেভেলপার তারা তো হিউম্যান, তাদের অ্যাক্টিভিটির কারণে আপনার যদি হচ্ছে কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে এরর। এন্ড বাগ কি? বাগ হচ্ছে এররেরই রেজাল্ট। দেখেন এখানে বলা আছে ফল্ট বাগ ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ এন এরর। আমরা জানি ম্যানিফেস্টেশন হচ্ছে কোনো কিছুর এক্সপ্রেশন বা কোনো কিছুর হচ্ছে আউটপুট। সো ফল্ট মানে হচ্ছে যে এই যে আপনি ভুলভাল কোড করলেন, এই ভুলভাল কোড করার কারণে কি একটা আমার পুরো সফটওয়্যারে একটা বাগ অকার করবে, বা সফটওয়্যারটা যেভাবে আপনার হচ্ছে ওয়ার্ক করার কথা ছিল সেটা হচ্ছে আপনার হবে না। তার মানে এররেরই একটা রেজাল্ট বা এররেরই একটা এক্সপ্রেশন হচ্ছে ফল্ট। আ ফল্ট মে রেজাল্ট ইন আ ফেইলর। এই যে আপনার সফটওয়্যারটা ফেল করলো বা ইউজার একটা রং আউটপুট দেখলো বা ইউজার যে লজিক দিছে আপনার কোড লজিক সেটা ডেলিভার করে না, তার মানে সিস্টেমটা ফেল করলো। বা হচ্ছে আপনার ধরেন যে পাসওয়ার্ড ঠিক মতো দিছেনি, বাট হচ্ছে আপনার পাসওয়ার্ডটা মানে আপনি প্রপার পাসওয়ার্ড দিছেন, ডেটাবেজে সেভ হয় না, এই কারণে এখন আপনাকে লগ ইন করতে দিতেছে না। তার মানে কি সিস্টেমটা ফেল করলো। সো আপনার ইউজার যেটা দেখতেছে অ্যাজ আ আউটপুট, যেটা আপনার দেখতেছে সেটাই হচ্ছে ফেইলর। সো এরর, ফল্ট আর ফেইলর দেখেন কো রিলেটেড। সবচেয়ে আগে আপনি ঝামেলা করেন, ওইটার কারণে সফটওয়্যারে একটা ঝামেলা অকার করে থাকে, এন্ড ওই ঝামেলাটা আমরা দেখতে পারি, আউটপুটটা দেখতে পারি যখন সফটওয়্যারটা হচ্ছে ফেইল করে। তার মানে ফেইলর ইজ ডিপেন্ডেন্ট অন ফল্ট অ্যান্ড ফল্ট ইজ ডিপেন্ডেন্ট অন এরর। আমি যদি হিউম্যান এরর না করি তাইলে সিস্টেমে কোনো বাগও অকার করবে না এন্ড সিস্টেম ফেইলও করবে না। তার মানে আমার থেকে জিনিসটা শুরু হচ্ছে, ইনপুট থেকে শুরু হচ্ছে, কোড করা থেকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে বেসিক্যালি আউটপুটে বা সফটওয়্যারটা ফেইল করার কেসে যে হচ্ছে আপনার বেসিক্যালি সিস্টেমটা হচ্ছে আপনার ফেইলিওরের দিকে আগায় যাচ্ছে। সো এরর, ফল্ট আর ফেইলিওরের যদি কোরিলেশন দেখাইতে বলে তাহলে আপনারা কোডিং এর পার্সপেক্টিভে দেখাইতে পারেন যে এরর হচ্ছে প্রোগ্রামার রং কোড লেখে, ফল্ট হচ্ছে সিস্টেমে একটা বাগ অকার করলো এই রং কোড লেখার কারণে, আর ফেইলিওর হচ্ছে উল্টাপাল্টা রেজাল্ট আপনি দেখতেছেন বা সিস্টেমটা ফেল করতেছে। সো এরপর হচ্ছে আমাদের টেস্টিং টেকনিকের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। সো দেখেন এখানে ক্লাসিফিকেশনটা দুই টাইপের হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ডস এর উপর বেস করে, যেটা হচ্ছে কাভারেজ বেসড টেস্টিং, ফল্ট বেসড টেস্টিং, এরর বেসড টেস্টিং, এটা আজকে আমরা দেখব না। আরেকটা ক্লাসিফিকেশন হয় হচ্ছে কতটুক ইনফরমেশন আপনার কাছে আছে। দেখেন অ্যাজ এন্ড ইউজার আপনার কাছে কিন্তু সব ইনফরমেশন থাকে না, আপনার কাছে কোড ফাইলও নাই, আপনার কাছে ধরেন ক্লাস ডায়াগ্রামটাও নেই, আপনার কাছে আছে জাস্ট সিস্টেমের ইউআইটা। আবার ডেভেলপারের কাছে কিন্তু সবই আছে, ডেভেলপারের কাছে ইউআই তো থাকবে ডেফিনেটলি, সেই বিল্ড করতেছে, ব্যাকএন্ডের কোডও থাকবে, ডেটাবেজও থাকবে কারণ সে বিল্ড করতেছে, এন্ড দেন ক্লাস ডায়াগ্রামও থাকবে কারণ আপনার ওই ডেটাবেজ ডিজাইনার কি ক্লাস ডায়াগ্রামটা ওই ডেভেলপারকে দিছে। তার মানে আমাদের টেস্টিং এর ক্লাসিফিকেশনও হয় কতটুক ইনফরমেশন আমার কাছে আছে সেটার উপর বেস করে। এন্ড এই টেস্টিং এর কথা আমি শিওর আপনারা আরো 1-2 বছর আগে থেকে শুনতেছেন, এই ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং, এটা আপনাদের কাছে আনফ্যামিলিয়ার কোনো টার্ম না, এগুলো শুনেই আসছেন, বাট হয়তো জানেন না যে কোনটা কি মিন করে, যে ব্ল্যাক বক্স টেস্টিং কি মিন করে, হোয়াইট বক্স টেস্টিং কি মিন করে, আর গ্রে বক্স টেস্টিং কি মিন করে। সো আমরা হচ্ছে আজকে এই তিনটা টেস্টিং এর হচ্ছে বেসিক্যালি টাইপটা দেখব। এন্ড 7টা ক্রাইটেরিয়া দেওয়া আছে। এগেইন ইউ ডু নট নিড টু মেমোরাইজ এনিথিং, আপনি জাস্ট হচ্ছে আমার কথাগুলো জাস্ট শুনে হচ্ছে জাস্ট ওখান থেকে সামারিটা যেটা পাবেন, এক্সামে যদি আপনাকে ব্ল্যাক বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং এন্ড হোয়াইট বক্স টেস্টিং এর কথা আস্ক করে, তাহলে এখানে ডিসকাশন থেকে যতটুকু আপনারা গ্রাস্প করতে পারতেছেন ওই জিনিসটাই হচ্ছে আপনারা বলবেন। সো এটার আগে একটা জিনিস আপনাদেরকে একটু বলে আসি যে এই যে টেস্টিং যারা করে, সো টেস্টিং করার মধ্যে আপনি যদি একদম রোল হিসাবে ম্যাপ করতে চান, সো সফটওয়্যার ডেভেলপার হচ্ছে ইউনিট টেস্টিং করে, যেটা আপনারাও করবেন সামনে।
দেন হচ্ছে আপনার টেস্টার যারা আছে, সফটওয়্যার টেস্টার বা কিউএ টেস্টার যারা আছে, তারা হচ্ছে সিস্টেম টেস্টিং করে। তার মানে অ্যাজ আ সিস্টেম সেটা কিভাবে ওয়ার্ক করতেছে সেটা দেখে। ডেভেলপাররা হচ্ছে ইউনিট টেস্টিং, মানে হচ্ছে ইচ মডিউলের টেস্টিং। অ্যান্ড প্রজেক্ট লিড অর ম্যানেজার অ্যান্ড এন্ড ইউজার হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং করে। বেসিকলি বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টেশনের সাথে আপনার সফটওয়্যারের বিহেভিয়ার মিলায় দেখে যে বিহেভিয়ার গুলা মিলতেছে নাকি না। সো এইভাবে আপনারা হচ্ছে মনে রাখতে পারেন যে টেস্টার হচ্ছে আপনার সিস্টেম টেস্টিং করে, ডেভেলপার হচ্ছে ইউনিট টেস্টিং করে, প্রজেক্ট লিড ম্যানেজার আর এন্ড ইউজার হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং করে। সো এটা বলার রিজনটাই হচ্ছে যাতে আপনারা এইখানে ব্ল্যাক বক্স, গ্রে বক্স আর হোয়াইট বক্সের ডিফারেন্স গুলো আর একটু বেটার বুঝতে পারেন। সো ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে আমরা করি, মানে আমরা যখন কোনো একটা সিস্টেম ইউজ করি আমরা হচ্ছে তখন ব্ল্যাক বক্স টেস্টিং করি। কিভাবে করি? কোনো একটা ইনপুট দেই অ্যান্ড ওখান থেকে একটা আউটপুট আসে, অ্যান্ড দ্যাটস দ্য অনলি ইনফরমেশন উই হ্যাভ। ফেসবুকে যখন আমরা লগ ইন করি, ফেসবুকে আমরা ইমেল বা ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, লগ ইন করে কাউকে মেসেজ পাঠাই, রিলস মানে মিমস শেয়ার দেই, অ্যান্ড দেন নোটিফিকেশন দেখি, অ্যান্ড দেন শর্ট রিলস দেখি। দ্যাটস দ্য অনলি ইনফরমেশন উই হ্যাভ। ওইখানে যদি কোনো প্রবলেম হয়, ধরেন সফটওয়্যারের মানে ধরেন ফেসবুকে ইউআই ব্রেক হয়েছে, মেসেজ পাঠাইতে পারতেছেন না, আপনি কিন্তু জানেন না যে কেন হচ্ছে, বাট আপনার জাস্ট ইনফরমেশন কি আছে যে আপনি একটা ইনপুট দিছেন, ওখান থেকে একটা আউটপুট আসতেছে, না আপনার কোড নিয়ে আইডিয়া আছে, না আপনার কোনো ডিজাইন নিয়ে আইডিয়া আছে। সো ব্ল্যাক বক্স টেস্টিং এর ফার্স্ট যে লাইনটা সেটা এই জিনিসটাই রেফার করে যে দ্য ইন্টারনাল ওয়ার্কিংস অফ অ্যান অ্যাপ্লিকেশন আর নট রিকোয়ার্ড টু বি নোন। তার মানে ভিতরে কিভাবে কি কাজ হচ্ছে, ভিতরের ডিজাইন কি, ভিতরের কোড কি, আপনি কিচ্ছু জানেন না, জাস্ট আপনি ইনপুট দেন, ওখান থেকে একটা আউটপুট আসে। তার মানে আমি কিন্তু আপনার প্রজেক্ট দেখার সময় বেসিক্যালি শুরুতে যখন আপনারা ডেমো দিবেন ব্ল্যাক বক্স টেস্টিং ই করতেছি, যে আপনি ইনপুট দিয়ে দিয়ে আমাকে দেখাচ্ছেন যে এই যে মিস রেজিস্ট্রেশন হইলো, দেন আমি লগ ইন করলাম, দেন আমি ড্যাশবোর্ড থেকে ইনফরমেশন দেখতে পারতেছি, দেন আমি পেমেন্ট করতে পারতেছি, দেন আমি মেসেজ করতে পারতেছি। তার মানে আমি কিন্তু এট দ্যাট পয়েন্ট কিন্তু ইন্টারনাল ওয়ার্কিং নিয়ে কিছুই জানি না আপনার প্রজেক্টের, জাস্ট উপর থেকে ইনপুট দিচ্ছেন, আউটপুট আসতেছে নাকি সেটাই আমি দেখতেছি। তার মানে আমি কি ব্ল্যাক বক্স টেস্টিং করতেছি। এরপর আসে হচ্ছে গ্রে বক্স টেস্টিং। গ্রে বক্স টেস্টিং হচ্ছে বেসিকলি ব্ল্যাক বক্স টেস্টিং এন্ড হোয়াইট বক্স টেস্টিং এর মিডলে। গ্রে বক্স মানে আপনি পুরাপুরি জানেন না কি হচ্ছে, এন্ড আপনার আবার হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর মতো এত ক্লুলেসও আপনি না, মানে ইন্টারনাল ডেপথ ওভাবে জানেন না, আবার আপনি ক্লুলেসও না। তার মানে আপনার কাছে কতটুকু ইনফরমেশন জানা থাকতে পারে যে ধরেন আপনি ইউআই এর বিষয়টা জানেন, এন্ড দেন আপনি হচ্ছে ক্লাস ডায়াগ্রামটা জানেন। ক্লাস ডায়াগ্রাম জানা মানে কি, আপনি জানেন যে এই যে আমার সিস্টেমটা বিল্ড করা হয়েছে এটা স্ট্রাকচারটা কি, তার মানে কিছুটা নলেজ আছে। আবার সামওয়াট নলেজ কেন বলা হয়েছে, ধরেন কোড বেস নিয়ে আপনার কোনো আইডিয়া নাই যে এইটা কি আপনার হচ্ছে জ্যাঙ্গোতে করা হয়েছে না মার্ন স্ট্যাকে করা হয়েছে না রিয়াক্টে করা হয়েছে, কোনো নলেজই আপনার নাই। ল্যাঙ্গুয়েজ নিয়ে নলেজ নাই, ব্যাকএন্ডের কোড নিয়ে নলেজ নাই, ডেটাবেস কোনটা ইউজ করা হয়েছে, নো এসকিউএল না মাই এসকিউএল, কোনো নলেজই আপনার নাই। তার মানে কিছুটা নলেজ আছে, ধরেন খালি ক্লাস ডায়াগ্রামটা আপনি জানেন। সো এটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং এর পার্ট, যে কিছুটা নলেজ, নট এভরিথিং। হোয়াইট বক্স টেস্টিং এ হচ্ছে যখন হোয়াইট বক্স টেস্টিং করবেন, যেটা আপনারা করতেছেন স্প্রিন্টের কেসে, সবকিছু জানেন, যে কোড বেসের আপনি ল্যাঙ্গুয়েজ কি চুজ করছেন সেটা আপনিই দিন শেষে চুজ করছেন, কোডের স্ট্রাকচার আপনি বিল্ড করছেন, মডিউল গুলো ইন্ডিভিজুয়ালি কাজ করে নাকি না সেটা আপনিই টেস্ট করছেন। তার মানে আপনি কিন্তু হোয়াইট বক্স টেস্টিং করতেছেন আপনার প্রজেক্টের কেসে, যে ফুল নলেজটা আছে প্রজেক্টের, একদম নিটি গ্রিটি ডিটেলস সব আপনি জানেন, ডায়াগ্রামও আপনি বানাইছেন, কোডও আপনি করছেন, সো আপনার ফুল নলেজটা হচ্ছে আছে। সো ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে কিছুই জানেন না, হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে সব জানেন, গ্রে বক্স টেস্টিং হচ্ছে ইন সামওয়্যার ইন দ্য মিডল আপনার কাছে ইনফরমেশন আছে, লাইক হাই লেভেল ডায়াগ্রাম, হাই লেভেল ডিজাইন। সো ডেটাবেস ডিজাইনার যারা থাকে তারা হচ্ছে ধরেন গ্রে বক্স টেস্টিং এর আন্ডারে আপনারা ফেলতে পারেন তাকে। আর ডেভেলপাররা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, আর ব্ল্যাক বক্স টেস্টিং হচ্ছে এন্ড ইউজার যারা, তারা হচ্ছে করে। সো ব্ল্যাক বক্স টেস্টিং এর আরো কিছু নাম আছে, অলসো নোন অ্যাজ ক্লোজড বক্স টেস্টিং। ক্লোজড বক্স টেস্টিং বলা হয় কারণ বক্স যদি বন্ধ করে আপনি কোনো কিছু চেক করতে চান, আপনি তো ভিতরের ইন্টারনাল স্ট্রাকচার কিছু জানেন না, সো এই কারণে এটাকে ক্লোজড বক্স টেস্টিং বলা হয়। এটাকে আবার ডেটা ড্রিভেন টেস্টিং এন্ড ফাংশনাল টেস্টিং ও বলা হয়। দেখেন
ব্ল্যাক বক্স টেস্টিং এর পাশে ফাংশনাল স্পেসিফিকেশন বেসড হচ্ছে কিছু জিনিস বলা আছে। কারণ কি, আমি তো এখানে কোডের ইন্টারনাল স্ট্রাকচার কিছু জানি না, আমি জাস্ট দেখতেছি যে ডকুমেন্টেশন অনুযায়ী এটা ইনপুট দিলে এটা আউটপুট আসা উচিত ছিল। সো জাস্ট স্পেসিফিকেশন গুলা জানেন বা জাস্ট হচ্ছে আপনি রিকোয়ারমেন্ট গুলা, ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলা জানেন। সো এই কারণে এটাকে কি ফাংশনাল টেস্টিং বলা হয়। গ্রে বক্স টেস্টিং কে ট্রান্সলুসেন্ট টেস্টিং বলা হয়, তার মানে হচ্ছে পুরাপুরি স্বচ্ছ না, মানে একটু আবছা আবছা, মানে আপনি অল্প অল্প ইনফরমেশন জানেন, ওই অল্প ইনফরমেশন নিয়ে বা ওই লিমিটেড নলেজ নিয়ে আপনি যে টেস্টিংটা করেন সেটা হচ্ছে গ্রে বক্স টেস্টিং এর আন্ডারে পড়ে, এই কারণে এটাকে ট্রান্সলুসেন্ট টেস্টিংও বলে। হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে একদম ক্লিয়ার, মানে নট ট্রান্সলুসেন্ট, ক্লিয়ার। সো এখানে হচ্ছে আপনি বেসিক্যালি স্ট্রাকচারাল টেস্টিংও বলে বা কোড বেস টেস্টিংও বলে, কারণ হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে আপনি অ্যাকচুয়ালি মডিউল ধরে টেস্ট করতেছেন বা আপনি স্ট্রাকচারটা ঠিক আছে নাকি সেই জিনিসগুলো দেখতেছেন, বা আপনি প্রোগ্রামটা অ্যাজ আ হোল কাজ করতেছে নাকি এই জিনিসটা আপনি টেস্ট করতেছেন, দিন শেষে সবই টেস্ট করতেছেন। সো হোয়াইট বক্স টেস্টিং কে আমরা কোড বেস টেস্টিং বা স্ট্রাকচারাল টেস্টিংও বলি। এরপর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং কারা করে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ব্ল্যাক বক্স টেস্টিং অ্যান্ড গ্রে বক্স টেস্টিং হচ্ছে এন্ড ইউজার, টেস্টার, ডেভেলপার সবাই ব্ল্যাক বক্স টেস্টিং অ্যান্ড গ্রে বক্স টেস্টিং করতে পারে। বাট হোয়াইট বক্স টেস্টিং এর ক্ষেত্রে এন্ড ইউজাররা কোনো হোয়াইট বক্স টেস্টিং করে না, জাস্ট টেস্টার অ্যান্ড ডেভেলপাররা করে। সো ব্ল্যাক বক্স টেস্টিং কেন এন্ড ইউজার, টেস্টার, ডেভেলপার সবাই করতে পারে, কারণ এন্ড ইউজাররা অ্যাকসেপ্টেন্স টেস্টিং করে। সো অ্যাকসেপ্টেন্স টেস্টিং মানে কি, একটা জিনিস ইনপুট 1 2 3 ইনপুট দিলে আমার হচ্ছে ধরেন তার সামেশনের রেজাল্টটা দেখানোর কথা, যে 1 + 2 + 3 রেজাল্ট হচ্ছে আপনার ধরেন 6, এটা দেখাবে। সো এটা করতে তো আপনার ভিতরের কোড লজিক না জানলেও চলবে, ইনপুট আউটপুট জাস্ট জানলেই হবে। সো এই কারণে ব্ল্যাক বক্স টেস্টিং এন্ড ইউজার করতে পারে। টেস্টার তো অফকোর্স করতে পারবে, কারণ টেস্টার তো পুরো সিস্টেমটাই টেস্ট করতেছে, সো সেও ব্ল্যাক বক্স টেস্টিং এর আন্ডারে পড়ে। ডেভেলপারও তো, আপনি যখন আমাকে প্রজেক্ট ডেমো দেখাবেন অ্যাজ আ ডেভেলপার, তো আপনি আমাকে ইউআই থেকে কিভাবে ইন্টারাকশনটা হচ্ছে সেটাই দেখাবেন, সো আপনিও ব্ল্যাক বক্স টেস্টিং করতেছেন। গ্রে বক্স টেস্টিং ও এন্ড ইউজার করতে পারে। এখন আপনার মাথায় আসতে পারে যে এন্ড ইউজার তো আবার ইন্টারনাল ওয়ার্কিংটা জানে না, তাইলে সে গ্রে বক্স টেস্টিং কিভাবে করে? ধরেন আপনার এন্ড ইউজার হচ্ছে ডেটাবেস ডিজাইনার, যে আপনাকে ক্লাস ডায়াগ্রাম বা ইয়ার ডায়াগ্রাম বা ডাবল ইয়ার ডায়াগ্রাম বা স্কেমাটা বানায় দিছে, তার মানে কিন্তু সে এত ক্লুলেস না, সে হচ্ছে কিছুটা আইডিয়া রাখে, আপনার ডায়াগ্রাম রিলেটেড আইডিয়াটা আছে, সেও কিন্তু এন্ড ইউজার। কারণ কি, তার কিন্তু কোডের লজিক নিয়ে কোনো আইডিয়া নাই, সে খালি আপনাকে ডায়াগ্রাম বিল্ড করে দিছে। সো সেও এন্ড ইউজারের মধ্যে পড়ে। সো গ্রে বক্স টেস্টিং করার জন্য কিন্তু এন্ড ইউজারও সুটেবল। টেস্টার, ডেভেলপার অফকোর্স গ্রে বক্স টেস্টিং করতে পারবে। হোয়াইট বক্স টেস্টিং এ এন্ড ইউজার একদম বাদ, কারণ হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং এ এন্ড ইউজারের তো কোডের নলেজ থাকা লাগবে, বাট এন্ড ইউজারের তো কোডের কোনো নলেজ নাই। সো এই কারণে হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং এ খালি টেস্টার আর ডেভেলপারই করে। তার মানে আমরা যে সিস্টেম গুলো ইউজ করি, সফটওয়্যার সার্ভিস এগুলো যে ইউজ করি, আমরা কিন্তু এন্ড ইউজার, সো আমাদের কিন্তু কোডের লজিক নিয়ে কোনো আইডিয়া নাই, সো আমরা কখনোই হোয়াইট বক্স টেস্টিং করতে পারবো না। আমরা ইদার ব্ল্যাক বক্স টেস্টিং করি অথবা গ্রে বক্স টেস্টিং করি। হোয়াইট বক্স টেস্টিং করে যারা জিনিসটা বানায় আর যারা কোয়ালিটি অ্যাসিওর করে, তারা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংটা করে। সো এই জিনিসটা একটু, এই ডিফারেন্সটা একটু মনে রাখবেন। ফার্স্টের পয়েন্টটা একটু মনে রাখবেন, সেকেন্ডের পয়েন্টটা না মনে থাকলেও কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আপনার আরো কিছু বিহেভিয়ার্স বলা আছে, যে ব্ল্যাক বক্স টেস্টিং এ হচ্ছে এক্সটার্নাল এক্সপেকটেশনের উপর বেস করে আমরা টেস্ট করি। তার মানে হচ্ছে আউটপুট নিয়ে যে কথাগুলো বলতেছি সেটাই, যে আউটপুট কি আসবে ওইটা হচ্ছে আপনি টেস্ট করে দেখতেছেন, যে 1 + 2 + 3 6 আসবে, এটাই কি আসতেছে, এটা তো এক্সটার্নাল বিহেভিয়ারটা, রাইট? সো এটা আপনি ব্ল্যাক বক্স টেস্টিং এ চেক করেন। ইন্টারনালি কেন, সামেশনের কোডের লজিক কি, এটা আপনার না জানলেও চলবে ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে। গ্রে বক্স টেস্টিং হচ্ছে বেসিকলি একটু হাই লেভেল ডিজাইনের উপর আপনার করা হয়। এই যে দেখেন এখানে বলা আছে, টেস্টিং ইজ ডান অন দ্য বেসিস অফ হাই লেভেল ডেটাবেস ডায়াগ্রামস এন্ড ডেটা ফ্লো ডায়াগ্রামস। আপনারা পড়ছেন এখন ক্লাস ডায়াগ্রাম, আগে আপনারা হাই লেভেল ডেটাবেস ডায়াগ্রাম 370 তে পড়ে আসছিলেন, ইয়ার ও ডাবল ইয়ার এন্ড স্কেমা। সো আমরা ওই বেসিকলি ডায়াগ্রামটা ঠিক আছে নাকি, এই যে আপনাদের যখন আমি কুইজে ডায়াগ্রামটা চেক দিই বা আপনারা যখন অ্যাসাইনমেন্ট করার সময় ডায়াগ্রামটা বানায় চেক দিছেন, আপনি কিন্তু কাইন্ড অফ গ্রে বক্স টেস্টিং করছেন, যে আপনার অ্যাকচুয়ালি যে রিকোয়ারমেন্ট গুলো ছিল ওইটা অনুযায়ী আপনি কি ডায়াগ্রামটা বানাইছেন নাকি। সো এটাই কিন্তু গ্রে বক্স টেস্টিং এর আন্ডারে পড়ে। তার মানে কোডের কোনো কিছু আপনি এখানে টেস্ট করতেছেন না।
হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে সবকিছু জানেন, ডেটাবেস কিভাবে কাজ করে জানেন, কোড কিভাবে কাজ করে জানেন। সো কোডের কারণে বা ইউআই এর কারণে ডেটাবেসটা কি প্রপারলি পপুলেট হচ্ছে নাকি না, এটা কিন্তু ইন্টারনাল ওয়ার্কিং এর মধ্যে পড়ে। সো এই যে টেস্টিং গুলা যে করেন, এটা হচ্ছে বেসিকলি হোয়াইট বক্স টেস্টিং। এরপর হচ্ছে টাইম নিয়ে কিছু জিনিস বলা আছে, এটা আপনারা অলরেডি বুঝতেছেন যে ব্ল্যাক বক্স টেস্টিং এ লিস্ট টাইম লাগে, কারণ খালি আমি ইনপুট দিলে আউটপুট আসে নাকি এই জিনিসটা চেক করি। গ্রে বক্স টেস্টিং এ পার্শিয়ালি একটু বেশি টাইম লাগে ব্ল্যাক বক্স টেস্টিং থেকে, কারণ ডায়াগ্রাম বুঝতেও তো টাইম লাগবে যে আপনি ডেটা টাইপ ঠিক মতো নিছেন নাকি, ভিজিবিলিটি ঠিক মতো সেট করছেন নাকি, ক্লাস 8টা থাকার কথা ছিল 8টাই নিছেন নাকি। সো এইটা একটু আপনার হচ্ছে টাইম কনজিউমিং। আর হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে সবচেয়ে বেশি টাইম কনজিউমিং, কারণ এখানে আপনি কোডের প্রত্যেকটা লজিক চেক দেন, মডিউল গুলার মধ্যে কোনো ঝামেলা থাকলে কোড লজিক ডিবাগ করে করে আপনি আগান। সো হোয়াইট বক্স টেস্টিং সবচেয়ে বেশি টাইম নেয়, কারণ ইন্টারনাল বিহেভিয়ারটা আপনাকে স্টাডি করা লাগে। এরপর অ্যালগোরিদম টেস্টিং এর কথা বলা হয়েছে, সো এটাও আপনার অপশনাল, এটা না মনে রাখলেও চলবে। সো ব্ল্যাক বক্স টেস্টিং অফকোর্স অ্যালগোরিদম টেস্টিং এর জন্য সুটেবল না। এখন ডায়াক্সট্রা কিভাবে কাজ করে এটা তো আপনার ধরেন একটা এন্ড ইউজার নাই জানতে পারে, রাইট? সো ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে তো অ্যালগোরিদম টেস্টিং এর জন্য এটা সুটেবল নাই। গ্রে বক্স টেস্টিং ও সুটেবল না, বিকজ অ্যালগোরিদম হচ্ছে পুরাটা কোড লজিকের উপর বেস। একটা অ্যালগোরিদম কিভাবে কাজ করবে নাকি না, যে এ স্টার অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা ডায়াক্সট্রা কিভাবে কাজ করে বা বেলম্যান ফোর্ড কিভাবে কাজ করে, এটা তো হচ্ছে আমরা কোড করে করে দেখি, রাইট? সো গ্রে বক্স টেস্টিং এও তো উই আর নট ডিলিং উইথ কোড। সো এখানেও কি আপনার সুটেবল না। হোয়াইট বক্স টেস্টিং এ অফকোর্স অ্যালগোরিদম টেস্টিং এটা সুটেবল, কারণ ডায়াক্সট্রা অ্যাকচুয়ালি প্রপার্টি ফিল আপ করতেছে নাকি, সো আমি কি শর্টেস্ট পাথটা খুঁজে পাচ্ছি নাকি না, সো এটা কিন্তু আমি হোয়াইট বক্স টেস্টিং এই পারবো। তার মানে কোড রিলেটেড সব জিনিস হোয়াইট বক্স টেস্টিং এ, নট ব্ল্যাক বক্স টেস্টিং অর গ্রে বক্স টেস্টিং। দেন ব্ল্যাক বক্স টেস্টিং আমরা কিভাবে করি? ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ধরেন আপনি রেজিস্ট্রেশন, ধরেন আপনি একটা সিস্টেমের বেটা টেস্টার, সাপোজ ধরেন কানেক্টের বেটা টেস্টার আপনি। এখন আপনাকে বললো যে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন মডিউল ঠিক মতো কাজ করে নাকি একটু চেক করেন। সো আপনার ধরেন কিভাবে চেক করবেন যে প্রপার ইমেল অ্যান্ড প্রপার পাসওয়ার্ড দিলেই যাতে আপনাকে লগ ইন করতে দেয়, আদারওয়াইজ যাতে আপনাকে লগ ইন না করতে দেয়। সো এটা কি ট্রায়াল অ্যান্ড এরর করলেন, যে ভুল পাসওয়ার্ড দিয়ে দেখলেন যে আপনার হচ্ছে লগ ইন করতে দেয় নাকি না। তো ভুল পাসওয়ার্ড দিয়েও যদি লগ ইন করতে পারেন, তার মানে কি সিস্টেম ফল্টি, রিপোর্ট করবেন। রেজিস্ট্রেশনের সময় কি ঝামেলা হইতে পারে? ধরেন যে আমাদের পাসওয়ার্ডের তো কিছু ক্রাইটেরিয়া থাকে, যে হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে হবে, 8 ক্যারেক্টার লেন্থ হইতে হবে, দেন ক্যাপিটাল লেটার স্মল লেটার কম্বিনেশন থাকতে হবে। সো আপনি ধরেন যে এই কম্বিনেশনটা ফিল আপ করলেন না, ফিল আপ না করেই হচ্ছে আপনি বেসিকলি আপনার পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করতে দিল আপনাকে। সো এটাও কি ট্রায়াল এন্ড এরর দিয়ে দেখবেন যে আপনার কি পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট ফিল আপ না করলেও আপনাকে লগ ইন বা রেজিস্ট্রেশন করতে দেয় নাকি। সো এটা কি ব্ল্যাক বক্স টেস্টিং, জাস্ট ট্রায়াল এন্ড এরর মেথড, যেটা আমরা হচ্ছে ইউজুয়ালি আপনারাও করবেন। ব্ল্যাক বক্স টেস্টিং আপনারাও আপনাদের সিস্টেমে দেখবেন যে ভুলভাল পাসওয়ার্ডে লগ ইন করতে দেয় নাকি, ভুলভাল পাসওয়ার্ডের ক্রাইটেরিয়াতে রেজিস্ট্রেশন করতে দেয় নাকি, ইমেল ছাড়া রেজিস্ট্রেশন করতে দেয় নাকি। সো এগুলো কিন্তু আপনারাও করবেন ট্রায়াল এন্ড এরর দিয়ে। গ্রে বক্স টেস্টিং হচ্ছে ডেটা ডোমেইনস এন্ড ইন্টারনাল বাউন্ডারিজ ক্যান বি টেস্টেড। তার মানে হচ্ছে ধরেন নাম হবে স্ট্রিং ডেটা টাইপ, আমি দিয়ে বসে থাকলাম ইন্টিজার, এটা তো অ্যালাউই করা উচিত না, রাইট? আমার যখন ক্লাস ডায়াগ্রামটা আমি ডিজাইন করছি, এটা তো দিস শুড বি মানে নট অ্যাপ্লিকেবল, যে আমি এক জায়গায় স্ট্রিং ডেটা টাইপের জায়গায় ইন্টিজার ডেটা টাইপ দিয়ে বসে রাখছি। সো গ্রে বক্স টেস্টিং এর সময় আমরা এই জিনিসগুলো চেক দিই, রাইট? আপনারা ক্লাস ডায়াগ্রাম বানানোর সময় এই জিনিসগুলাই চেক দেন, যে আপনার ডেটা টাইপ গুলা ঠিক আছে নাকি। তারপর ধরেন কোনো কিছু প্রাইভেট রাখতে বলছে, ওইটা কি আপনি ভিজিবিলিটিটা প্রাইভেট সেট করছেন নাকি, কোনো অপারেশন আপনি মিস আউট করছেন নাকি। তারপর একটা ক্লাস ধরেন আরেকটা ক্লাসের সাথে ধরেন জেনারেলাইজেশন রিলেশনশিপে পার্টিসিপেট করে, সেটা আপনি দিছেন নাকি। সো এই জিনিসগুলা কি গ্রে বক্স টেস্টিং এ আপনি করবেন, সব ধরনের ডায়াগ্রাম রিলেটেড জিনিস বা সব ধরনের হাই লেভেল ডিজাইন রিলেটেড জিনিস। এরপর দেখেন হোয়াইট বক্স টেস্টিং এও সেম জিনিস লেখা, বাট হোয়াইট বক্স টেস্টিংটা কিন্তু একটু ডিফারেন্ট। কারণ কি, এইখানে আপনি জাস্ট ডায়াগ্রামের জিনিসটা চেক করেন না, এখানে ডেটা ডোমেইন এন্ড ইন্টারনাল বাউন্ডারির মধ্যে আপনি এই যে ডায়াগ্রামে কি গ্রে বক্স টেস্টিং এর ডায়াগ্রামের জিনিসগুলো চেক করলেন, এটাই তো হোয়াইট বক্স টেস্টিং এ যে কোডে ইমপ্লিমেন্ট করবেন। সো ডায়াগ্রামে ধরেন নাম দিছেন স্ট্রিং, কোড লিখতে গিয়ে নাম দিছেন ইন্টিজার, দিস শুডেন্ট বি অ্যালাউড, রাইট? সো এই দুইটা জিনিস কি আপনার ডোমেইন গুলা ঠিক আছে নাকি,
দেন কোডের লজিকের মধ্যে ইফ এলস কন্ডিশন ঠিক আছে নাকি, তারপর হচ্ছে লুপটা প্রপারলি চলতেছে নাকি, তারপর হচ্ছে আপনার সামেশনের রেজাল্ট প্রপারলি দিচ্ছে নাকি, এই জিনিসগুলোকে আপনারা হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে যে হচ্ছে টেস্ট করেন। পুরাটাই কোড লজিক, পিওর কোড লজিকের বেসিসের উপর আপনি হোয়াইট বক্স টেস্টিং করেন। সো এখান থেকে কোনো কোয়েশ্চেন আপনাদের 1 and 3 and দেন হচ্ছে আপনার এখানে 7 and দেন 4, এই জিনিসগুলো একটু প্রপারলি মনে রাখবেন। স্পেশাল এমফাসিস অন হচ্ছে 1, 3 and 4, এই 3টা পয়েন্ট ভোলা যাবে না। যদি আপনাকে ব্ল্যাক বক্স টেস্টিং, গ্রে বক্স টেস্টিং এন্ড হোয়াইট বক্স টেস্টিং এর কথা আস্ক করে এক্সামে, দিস 3 points শুড বি মেনশন। যদিও ওইভাবে এক্সপ্লিসিটলি এত ইজি কোয়েশ্চেন করে না, বাট তারপরও কিছু তো সাব কোয়েশ্চেন থাকে যেখানে আপনার অ্যান্সারের মধ্যে এই জিনিসগুলো চলে আসবে। সো তখন এনশিওর যে 1, 3 and 4 শুড বি মেনশন। যেভাবেই হোক মেনশন করবেন, একদম মুখস্থ বিদ্যা মেনশন করতে হবে না, জাস্ট বুঝাইতে পারলেই হবে। আচ্ছা, এনি কোয়েশ্চেনস অর কনফিউশনস ফ্রম ইউর এন্ড? হ্যাঁ না কিছু একটা বলেন যারা আছেন। যদি কনফিউশন না থাকে আমি কন্টিনিউ করব। আছেন আপনারা নাকি হারাই গেছেন সবাই, কোনটা? ওকে, সো অনেক থিওরিটিক্যাল জিনিস, আই নো থিওরিটিক্যাল জিনিস এত শুনতে ভালো লাগে না, বাট আনফরচুনেটলি আপনারা জানেন থিওরি রিলেটেড কোয়েশ্চেন তো আসেই। সো না মন চেলেও অ্যাকচুয়ালি একটু শুনতে হবে এই জিনিসগুলা। এন্ড কিছু জিনিস আসলে আপনারা জানেনই, সো এইগুলাতে আমি আর খুব একটা টাইম হচ্ছে দিব না, যেগুলো হচ্ছে আপনাদের মানে বেসিক্যালি ইন্টুইশন থেকে আপনারা বুঝেন। যেমন টেস্টিং মিথ, টেস্টিং মিথের যেই জিনিসগুলো আমি বলবো, দিজ আর দ্য থিংস দ্যাট ইউ গাইজ অলরেডি নো অ্যান্ড হ্যাভ অলরেডি ইমপ্লিমেন্টেড অ্যান্ড আপনাদের প্রপার নলেজটা আছে, বাট স্টিল যেহেতু আমাদের ডিসকাস করা লাগবে, সো আমি একদম ইন শর্ট আপনার ডিসকাস করব। সো টেস্টিং মিথ মানে হচ্ছে আমরা যেটা মনে করি রিয়ালিটি, বাট ওইটা অ্যাকচুয়ালি রিয়ালিটি না। রিয়ালিটি ইজ সামথিং ডিফারেন্ট। আমাদের যেমন অনেক ধরনের মিথ থাকে যে আমরা একটা জিনিস চিন্তা করে বসে আছি, সো ওইটাই হচ্ছে আপনার হবে। যেমন ধরেন যারা প্রোক্রাস্টিনেট করি, তারা মনে করি যে প্রোক্রাস্টিনেট করলেই মনে হয় ভালো রেজাল্ট আসবে, আগে আগে পড়লে মেবি ভালো রেজাল্ট আসবে না। সো এই যে একটা মিথ ধরে যে বসে আছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি রিয়ালিটিতে অ্যাপ্লিকেবল না। আগের থেকে পড়লেই অ্যাকচুয়ালি কি বেটার রেজাল্ট আসতো। সো এই যে এই ধরনের কিছু মিথ ডিবাগ করব, বাট ইন টার্মস অফ সফটওয়্যার টেস্টিং, ঠিক আছে? সো মিথ, ফার্স্ট মিথটা কি? মিথ হচ্ছে টেস্টিং ইজ টু এক্সপেন্সিভ। টেস্টিং মোটেও এক্সপেন্সিভ না, বাট আমাদের কাছে মনে হয় এই যে ইউনিট টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং, সিস্টেম টেস্টিং এত হাবিজাবি যে করবো, এটা মনে হয় অনেক এক্সপেন্সিভ একটা প্রসেস। কেন টেস্টিং এক্সপেন্সিভ না? রিজন হচ্ছে আপনি ধরেন এমন একটা সফটওয়্যার ডেভেলপ করছেন, ডেভেলপ করে কোনো টেস্টিং টেস্টিং ছাড়া ইউজারকে দিয়ে দিচ্ছেন। ইউজার যখন সিস্টেমটাকে ইউজ করলো, দেখলো প্রত্যেকটা মডিউলে ঝামেলা। যেমন এই যে আপনারা প্রি রেজিস্ট্রেশনের সময় যে কানেক্টের যে ঝামেলাটা ফেস করছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি আপনাদের একটু ক্ষতিই হয়েছে, রাইট? যে আপনারা সিট স্ট্যাটাস হচ্ছে দেখতেছেন যে নাই, বাট অ্যাকচুয়ালি সিট আছে, অ্যান্ড আনফরচুনেটলি ওই সেকশন আপনি নিতে পারেন নাই, বা আপনার অ্যাডভাইজিং প্যানেলটাই লোড হয় নাই। সো আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। সো এই যে আপনার এই হ্যাম্পারটা আমি কিভাবে হ্যান্ডেল করতে পারতাম, আমি যদি আগে থেকে টেস্ট করতাম, আগে থেকে টেস্ট করে আগেই হচ্ছে আমি এটা রিজলভ করে আপনাকে দিতাম, তাহলে আপনিও ঠিক থাকতেন। অ্যান্ড আমার যে মেনটেনেন্স, এই যে আপনাদের এতগুলা মানুষের রেজিস্ট্রেশনের সময় ঝামেলা হইলো, আপনারা যে একটা প্রবলেম ফেস করলেন, এটার জন্য তো আমাকে মেনটেন আর কারেক্ট করতে তো অনেক টাকা দিতে হবে। সো আমার কি আর্লি টেস্টিং করলে কি আমি কি এই যে এক্সপেন্সটা বা এই যে কারেকশনের যে টাইমটা, সো ইন্ডাস্ট্রিতে তো বেসিক্যালি টাইম এন্ড মানি আর ইকুইভ্যালেন্ট। আপনার যদি একটা মডিউলে 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা বেশি টাইম লাগে, তার মানে কিন্তু আপনি মানির দিক থেকেও হ্যাম্পার্ড হচ্ছেন, কারণ অন্য প্রজেক্টে আপনি কম টাইম দিচ্ছেন। সো আর্লি টেস্টিং এর জন্য যেটা হয় যে পরের দিকে যে ডিপ্লয় করার পর যে মেনটেনেন্স এন্ড কারেকশনের যে কস্টটা আছে, ওইটা আপনাকে প্রিভেন্ট করতে হেল্প করে। সো টেস্টিং ইজ নট টু এক্সপেন্সিভ যদি আমরা শুরুতেই মডিউল গুলা বানায় ওইটাকে টেস্ট করে ফেলি, অ্যান্ড দেন যাতে পরের দিকে মেইনটেনেন্স বা কারেকশনের সময় আমার যাতে হচ্ছে এই প্রবলেমস গুলো না হয়। সো এটাই এখানে বলা আছে যে আর্লি টেস্টিং সেভস বোথ টাইম এন্ড কস্ট ইন মেনি অ্যাসপেক্টস, হাউএভার রিডিউসিং দ্য কস্ট উইদাউট টেস্টিং মে রেজাল্ট ইন ইমপ্রপার ডিজাইন অফ আ সফটওয়্যার অ্যাপ্লিকেশন রেন্ডারিং দ্য প্রোডাক্ট ইউজলেস। তার মানে সফটওয়্যার ডিপ্লয় করার আগে টেস্টিং না করে কস্ট বাঁচাইলাম, এটা অ্যাকচুয়ালি কোনো কস্টই বাঁচলো না, কারণ পরে যে আমাকে এই ভুলের যে রেজাল্টটা বা ভুলের যে একটা ড্যামেজ কন্ট্রোল, সেটা আমাকে দিতেই হবে। সো অফকোর্স আমরা আর্লি টেস্টিং এর দিকে যাব।
অ্যান্ড দেন বলছে টেস্টিং ইজ টাইম কনজিউমিং। টেস্টিং কখনোই টাইম কনজিউমিং না, কারণ আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা পড়ছি সেখানে আমরা দেখলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ওয়াটারফল হোক, ভি মডেল হোক, ইনক্রিমেন্টাল হোক, আইটারেটিভ মডেল হোক, সব জায়গায় টেস্টিং এর জন্য একটা ডেজিগনেটেড টাইম কিন্তু আপনার দেওয়া থাকে। ইনক্রিমেন্টাল মডেলে আমরা হচ্ছে ওই স্প্রিন্টের মধ্যে বা ওই ইনক্রিমেন্টের মধ্যে বা ওই আইটারেশনের মধ্যে আমরা টেস্টিং গুলো করে ফেলি। ভি মডেলে কি করি, আমরা ডিজাইন করি, টেস্ট কেসটা কোড করি, ডিজাইন করি, কোড করি বা ডায়াগ্রাম বানাই, ডিজাইন করি। তার মানে কিন্তু আমাদের কিন্তু টেস্টিং এর জন্য একটা কিন্তু টাইম কিন্তু বরাদ্দ আছে। সো টেস্টিং কোনো টাইম কনজিউমিং প্রসেস না, এটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলেরই একটা পার্ট। সো টেস্টিং যদি আপনাকে বলে যে ইটস টাইম কনজিউমিং, আপনি বলবেন যে না, বিকজ ইটস পার্ট অফ আওয়ার এসডিএলসি লাইফ সাইকেল। সো প্রপার টেস্টিং এর থ্রু আমরা জানি আমরা এরর হচ্ছে কি ফিক্স করতে পারি। অ্যান্ড এরপর লাস্টেরটা বলছে যে টেস্টিং ক্যান নট বি স্টার্টেড ইফ দ্য প্রোডাক্ট ইজ নট ফুললি ডেভেলপড। এটা আপনারা জানেন, এটা পুরাটাই মিথ, কারণ আমরা যখন ইনক্রিমেন্টাল মডেল অ্যান্ড আইটারেটিভ মডেলটা পড়ছি তখন কি লগ ইন মডিউলটা যখন বানাইতাম ওই ফার্স্ট ইনক্রিমেন্ট বা ফার্স্ট প্রিন্টেই কিন্তু আমরা টেস্ট করে ফেলতাম। আমরা ডিজাইন করতাম, আমরা ওইটাকে কোড করতাম, দেন ওইটাকে আমরা সাথে সাথেই টেস্ট করতাম। আমাদের কিন্তু ফুল প্রোটোটাইপের মানে ফুল প্রোডাক্টটা বানানো বা ফুল প্রোটোটাইপ রেডি হওয়ার ওয়েট করা লাগতো না। আমরা এক একটা ইনক্রিমেন্ট বা এক একটা আইটারেশনেই আমরা টেস্টিং গুলা করে ফেলতে পারতাম। দেন ভি মডেলের কথা যদি আপনি চিন্তা করেন, কোড করার সময় ইউনিট টেস্টিং করেন, ইউজার যখন আপনার টেস্ট করে তখন অ্যাকসেপ্টেন্স টেস্টিং করে, ডায়াগ্রাম যখন বানান তখন সিস্টেম টেস্টিং করেন। তার মানে কি আপনি কিন্তু একটা টাইম মানে হচ্ছে আপনি ফিক্স রাখতেছেন যে ডায়াগ্রামের জন্য কিন্তু আপনার পুরা প্রোডাক্টটা ডেভেলপ হওয়া লাগবে না। যখন আপনি ডায়াগ্রাম বানাচ্ছেন তখন তার কি টেস্ট কেসটা ডিজাইন করে ফেলতেছেন। সো এটাও একটা মিথ, যে আমরা এই মিথটা নিয়ে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সটা শুরু করার আগে এই মিথটা সবার মাথায় থাকে যে প্রোডাক্ট মনে হয় পুরাপুরি ডেভেলপ হওয়ার পরই আমরা টেস্টিং এ যাই। অ্যাকচুয়ালি ইটস আ মিথ। আমরা কখনোই ফুল প্রোডাক্ট হওয়ার ওয়েট করি না, আমরা মডিউলের কাজ হয়ে গেলেই টেস্টিং করা শুরু করে দিই। এরপর আরো কিছু টেস্টিং মিথ আছে। আমরা মনে করি যে একটা সিস্টেমকে পুরাপুরি হচ্ছে আপনার টেস্ট করা হচ্ছে পসিবল। ইটস অ্যাকচুয়ালি আ মিথ। কারণ হচ্ছে আপনি ধরেন একদম পারফেক্ট ক্রিস্টাল ক্লিয়ার প্রজেক্ট হচ্ছে আপনি ডেলিভারি দিলেন, কিন্তু এমন একটা প্রজেক্ট ডেলিভারি দিলেন যেটাতে হচ্ছে ইউজার খুশিই হলো না। মানে ইউজার হচ্ছে মানে বললো যে এটা কি ডেলিভারি দিছেন, এটা তো আমার ইনিশিয়াল প্রজেক্টের অনেক রিকোয়ারমেন্টের সাথেই ম্যাচ হয় না। সো এটা আপনার কিভাবে মিস আউট হইতে পারে, এটা আপনার মিস আউট হইতে পারে আপনি যখন টেস্টিং করছেন বা আপনার প্রজেক্ট যে ম্যানেজার সে যখন টেস্টিং করছে বা কিউএ টেস্টার যখন টেস্টিং করছে, সে খালি দেখছে মডিউল গুলা ঠিক মতো কাজ করে নাকি। তার কিন্তু এটাও দেখা উচিত ছিল যে ক্লায়েন্ট যেটা চাইছে বা প্রজেক্টের ওনার যেটা চাইছে বা প্রোডাক্টের ওনার যেটা চাইছে সেটা কি অ্যাকচুয়ালি ডেলিভার্ড হচ্ছে নাকি। সো অ্যাকচুয়ালি কমপ্লিট টেস্টিং কখনোই পসিবল না, ডিপ্লয় করার পরও অনেক ইস্যুস আসতে পারে। সো আমরা এটাও এই ভুল ধারণাটাও রাখবো না যে কমপ্লিট টেস্টিং হচ্ছে আমার পসিবল। এটার সাথে কোরিলেটেড হচ্ছে নেক্সটের জিনিসটা যে সফটওয়্যার যদি টেস্টেড হয় তাহলে 100% হচ্ছে বাগ ফ্রি থাকবে। সো আপনি অনেক ভালো কিউএ টেস্টার, আপনি অনেক ভালো ডেভেলপার বা আপনি অনেক ভালো প্রজেক্ট টিম লিড, আপনার কাছে মনে হইলো যে আমি যে সফটওয়্যার টেস্ট করে দিছি এটাতে একটাও ফল্ট থাকবে না, কোনো ফেইলার হবে না, কিছুই হবে না। এটা কখনোই পসিবল না। ইভেন আমরা যে বড় বড় যে প্ল্যাটফর্মস গুলা ইউজ করি, ফেসবুক, ইনস্টাগ্রাম বলেন, নেটফ্লিক্স বলেন, এটাও কিন্তু কমপ্লিটলি বাগ ফ্রি না। মাঝে মধ্যেই দেখবেন কি কি জানি হয়, হঠাৎ করে ইউজার ইন্টারফেস উল্টাপাল্টা হয়ে যাইতেছে, মেসেজ পাঠাইতেছি মেসেজ ডেলিভার হচ্ছে না, বা মেসেজ দিছি ঠিকই আমার এন্ড থেকে ডেলিভার হয়েছে ঠিকই বাট সে কোনো মেসেজই আমার এন্ড থেকে পায় নাই, বা নট ডেলিভার দেখাচ্ছে, বা ইমেজ যাচ্ছে না। এই ধরনের কিন্তু ছোটখাটো ইস্যুস কিন্তু আমরা সবসময় ফেস করি। সো দে হ্যাভ দ্য বেস্ট ডেভেলপার্স, দে হ্যাভ দ্য বেস্ট কিউএ টেস্টার্স, বাট স্টিল দে আর নট এবল টু ডেলিভার আ সফটওয়্যার উইচ ইজ 100% বাগ ফ্রি। সো এটাও একটা মিথ যে খুব ভালো টেস্টিং করলেই মনে হয় সফটওয়্যার আমার বাগ ফ্রি থাকবে। এরপর হচ্ছে আমরা অনেক সময় টেস্টারকে দোষ দেই, যেমন এই যে কানেক্টের কেসে আমি বারবার টেস্টারকেই দোষ দিতেছি যে সে টেস্ট না করে দিয়ে দিছে, এটা তারই দোষ, 100% তার দোষ। এটাও কিন্তু ট্রু না। কারণ হচ্ছে
যে ধরেন টেস্টারকে আমি যে টেস্ট করতে দিলাম, আমি তাকে ওই টুলস গুলার অ্যাক্সেস দিলাম না, বা তার ধরেন তাকে যেই কস্টটা আমার অ্যালোকেট করা দরকার সেই কস্টটা আমি দিলাম না, সেই টাইমটা দিলাম না, বললাম একদিনের মধ্যে টেস্ট করে কালকেই যাতে ওরা ইউজ করতে পারে। So, এটা কিন্তু টেস্টারের দোষ না, এটা কিন্তু হচ্ছে বেসিকলি আপনার সে কস্টটা মানে যতটুকু দরকার ছিল তার মানি অ্যালোকেশন সেটা সে পায় নাই, টাইম সে পায় নাই, টুলস সে পায় নাই, সো সে প্রপারলি টেস্ট নাই করতে পারে। সো সবসময় যে টেস্টারেরই দোষ হবে, মিসড ডিফেক্ট যে টেস্টারেরই দোষ, এটাও কিন্তু একটা মিথ। সো তার হচ্ছে রিকোয়ারমেন্ট গুলা প্রপারলি জানা থাকতে হবে, টাইম দিতে হবে, টুলস দিতে হবে, তাহলেই সে হচ্ছে কি বেসিকলি একদম নিয়ার পারফেক্ট টেস্টিং করে আপনাকে সফটওয়্যারটা ডিপ্লয় করে দিতে পারবে। দেন হচ্ছে টেস্টার্স শুড বি রেসপন্সিবল ফর কোয়ালিটি অফ আ প্রোডাক্ট, এটাও একটা কমন মিথ। কখনোই টেস্টারের উপর আপনি প্রোডাক্টের কোয়ালিটি ধামাচাপা দিয়ে দিতে পারবেন না। এটা ডেভেলপারেরও জব, এটা টিম লিডেরও জব, এটা অ্যাজ আ স্টেক হোল্ডার আপনারও জব। আপনি শুরুতে এক রিকোয়ারমেন্ট দিছেন, পরে যে রিকোয়ারমেন্ট চেঞ্জ করলেন, একদম ডিপ্লয় করা ডান, আপনার টাইম সব শেষ। সো এরপর যে আপনি হচ্ছে বললেন যে এটা তো কোয়ালিটিফুল প্রোডাক্ট হয় নাই, এন্ড টেস্টারকে দোষ দিয়ে দিলেন যে সে প্রপারলি কাজটা করে নাই, এটাও কিন্তু উচিত না। সো প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসিওরেন্সের আপনার রেসপন্সিবিলিটি ডেভেলপারের, টেস্টারের, ইউজারের মানে এন্ড ইউজারের, এন্ড প্রোডাক্ট যে ম্যানেজার এন্ড স্টেক হোল্ডার সবার, এটা একটা কালেকটিভ হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি টু মেনটেন দ্য কোয়ালিটি অফ আ প্রোডাক্ট। দেন হচ্ছে আমাদের আরো কিছু মিথ আছে, এটাই লাস্ট মিথ, আমরা এই মিথের পর আজকে আর পড়বো না, অলরেডি অনেকখানি আপনারা দেখে ফেলছেন। সো লাস্ট যেই দুইটা মিথ সেটা হচ্ছে আমরা মনে করি আমাদের একটা মাথায় এখন অটোমেশন নিয়ে অনেক কিছু ঘুরে, যে টেস্ট অটোমেশন শুড বি ইউজড wherever it is possible to use it and to reduce time. সো এখন কিন্তু ইন্ডাস্ট্রি গুলাতে দেখবেন যে ম্যানুয়াল টেস্টিং এর প্রভাবটা কমে যাচ্ছে, খালি বলে যে টেস্ট অটোমেট করে টেস্ট করে ফেলেন। ঠিক আছে, সো আমি ইন্ডাস্ট্রির কোনো পার্টিকুলার কোম্পানির নাম নিব না, বাট দেয়ার ইজ দিস পার্টিকুলার কোম্পানি যাদের মাঝখানে একটা প্র্যাকটিস ছিল যে তারা হচ্ছে কোনো ম্যানুয়াল টেস্টিং এই থাকবে না, তারা কোনো কিউএ টেস্টারই রাখবে না, তারা হচ্ছে সব অটোমেটেড টেস্ট করবে, যে টেস্ট কেস লিখবে ডেভেলপার, এন্ড ওই হচ্ছে ওই অটোমেটেড টেস্ট এর উপর হচ্ছে আপনার সিস্টেমটা ইউজড হবে। এটার কারণে অ্যাকচুয়ালি তাদের সিস্টেমে অনেক ড্যামেজ হয়েছিল, এন্ড দেন হচ্ছে আপনার এটা নিয়ে অনেক নিউজে অনেক কাহিনী হয়েছিল, যদি ক্যাচ করতে পারেন তাহলে হয়তো বুঝবেন যে কোথাকার কথা বলতেছি। সো এটাও একটা মিথ যে যেখানেই আপনার প্রয়োজন ওখানেই টেস্ট অটোমেশন করব, এটা অ্যাকচুয়ালি উচিত না। সফটওয়্যারকে আমাদের অ্যাকচুয়ালি ম্যানুয়ালিও টেস্ট করতে হবে। সো আপনারা যখন প্রজেক্ট করবেন খালি ইউনিট টেস্টিং এর টেস্ট কেস লিখে বসে থাকবেন না, আপনারা ম্যানুয়ালিও কিছু জিনিস টেস্ট করে দেখবেন। যেমন কিছু ম্যানুয়াল টেস্টিং এর এক্সাম্পল তো আমি আপনাদেরকে ব্ল্যাক বক্স টেস্টিং এর সময় দিছি, যে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট ম্যাচ হয় নাকি, ভুল পাসওয়ার্ডে লগ ইন হইতে দেয় নাকি, এই জিনিসগুলো কিন্তু ম্যানুয়াল টেস্টিং এর পার্ট। সো টেস্ট অটোমেশনের পাশাপাশি আমাকে অবশ্যই করতে হবে টেস্ট অটোমেশন, বাট তার পাশাপাশি ম্যানুয়াল টেস্টিংও করতে হবে। এন্ড টেস্ট অটোমেশন আরেকটা কেসে ফেল করবে যদি রিকোয়ারমেন্ট চেঞ্জ হইতে থাকে, যেমন আমরা যদি এসডিএলসির মধ্যে ইনক্রিমেন্টাল মডেল এন্ড আইটারেটিভ মডেল ইউজ করি, তখন টেস্ট অটোমেশনটা অ্যাকচুয়ালি খুবই রিস্কি, কারণ রিকোয়ারমেন্ট ওখানে চেঞ্জ হইতে থাকে। সো আমরা অটোমেটেড টেস্ট কেস কখনো রিকোয়ারমেন্ট যেখানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে সেখানে না ইউজ করাটাই বেটার। যদি রিকোয়ারমেন্টস এর চেঞ্জ না দরকার হয়, যেমন সিকোয়েন্সিয়াল মডেল গুলাতে ওয়াটারফল এন্ড ভি মডেল, ওখানে আপনি টেস্ট অটোমেশনটা করলে কোনো প্রবলেম আপনার হবে না তেমন। বাট স্টিল এটা আমরা ডিসকারেজ করি, আমরা বলি অটোমেটেড টেস্ট কেসও লিখতে প্লাস ম্যানুয়াল টেস্টিংও করতে। এন্ড দেন আরেকটা ভুল ধারণা যে সবাই মনে হয় সফটওয়্যার অ্যাপ্লিকেশন টেস্ট করতে পারে, এটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা রং কনসেপশন নিয়ে আমরা থাকি। এখন আপনি একটা ধরেন যে সফটওয়্যার নিয়ে কোনো আইডিয়া নাই, অন্য ডিপার্টমেন্টের কাউকে এনে আপনি একটা সফটওয়্যার টেস্ট করতে দিলেন, সে কিন্তু অ্যাকচুয়ালি টেস্টিং এর কিছুই বুঝবে না, কারণ টেস্টিং করতেও আপনার কিন্তু অনেক ক্রিয়েটিভ হইতে হয় এন্ড আপনার একটু হইলেও নলেজ থাকতে হয়। এই যে এজ কেসেস যেগুলা, যে আপনার হচ্ছে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট ম্যাচ হচ্ছে নাকি, বা ডাবল পাসওয়ার্ড দিয়ে দিতেছি, বা একটা ইমেইলের জন্য আমি ডেটাবেজে এক্সিস্ট করে এমনই অন্য কারোর একটা পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতেছি নাকি, এগুলাতেও কিন্তু টেস্ট কেসটা আমার ফেল হবে, রাইট? সো এই যে এজ কেসেস গুলা, এগুলা কিন্তু সবাই চিন্তা করতে পারে না। ইভেন ইন কেস অফ বেটা টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং যে খালি ইনপুট আউটপুট চেক করা এমন কিন্তু কিছু না, তারা কিন্তু এজ কেসেস গুলাও চিন্তা করে যে
কোন এমন কন্ডিশন দিলে সিস্টেমটা ব্রেক করতে পারে। সো সবসময় মাথায় রাখবেন যে সবাই সফটওয়্যার অ্যাপ্লিকেশন টেস্ট করতে পারে না, একদম বেয়ার মিনিমাম নলেজ হইলেও তার হচ্ছে জানা লাগবে। বিকজ সফটওয়্যার টেস্টিং এর মেইন লজিক হচ্ছে আপনি আপনার সফটওয়্যারটাকে ব্রেক করার চেষ্টা করতেছেন, মানে আপনি জোর করে সফটওয়্যারটাকে উল্টাপাল্টা ইনপুট দিয়ে বাগ বের করে আপনি সফটওয়্যারটাকে ক্র্যাশ করানোর চিন্তা করতেছেন। যদি ক্র্যাশ না করে তার মানে আপনার সফটওয়্যারটা ঠিক মতো আপনি ডেভেলপমেন্টে অ্যাটলিস্ট ঠিক রাখছেন, অ্যান্ড হচ্ছে কোনো পোটেনশিয়াল বাগসও নাই। সো এইগুলা বোঝার জন্য অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম নলেজ হইলেও আমাদের থাকা লাগবে। সো এই টেস্টিং মিথ গুলা দেখেন বেশিরভাগই কিন্তু আপনারা জানেন, মানে এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনাদের ইন্টুইশনের জিনিসপত্র, বাট স্টিল আই উড সে যে এখানের যে আপনার 9টা হচ্ছে টেস্টিং মিথ লেখা আছে এগুলো আরেকটু আপনারা আমার রেকর্ডিং এর পাশাপাশিও একটু থরলি জাস্ট হচ্ছে আপনারা স্টাডি করুন। সো আজকের ক্লাস এই পর্যন্তই, আমি থার্সডে ক্লাসে বাকি জিনিসটা ডিসকাস করব। এনি কোয়েশ্চেন্স ফ্রম টুডেজ ক্লাস? অ্যান্ড রেকর্ডিং কে করছেন একটু বলেন তো, ক্লাসে যে ছিলেন রেকর্ডিং কি করছিলেন?